হুম। আসসালামু আলাইকুম। হুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। হ্যাঁ। আচ্ছা, হ্যালো এবং আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকের ওয়েবিনারে আমি আপনাদের সাথে উপস্থিত আছি মোহাম্মদ আনোয়ার ইসলাম প্রবাল, বোর্ড অফ ডিরেক্টর, সাইবার ক্রাইম অ্যান্ড নেটওয়ার্কিং সোসাইটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আজকের ওয়েবিনারটি আমাদের সিরিজ ওয়েবিনারের থার্ড এপিসোড। আমাদের আপনারা জানেন যে আমাদের ফার্স্ট এপিসোডে উপস্থিত ছিলেন রূপেন ভাই। তিনি আমাদের সাইবার ক্রাইম সম্পর্কে অনেক কিছু শেয়ার করেছিলেন। আর আমাদের সেকেন্ড এপিসোড যেটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 22শে মে, কিন্তু আপনার ঘূর্ণিঝড় আমপানের কারণে সেটা পোস্টপোন করা হয়েছে, সেটা অবশ্যই পরবর্তীতে অনুষ্ঠিত হবে। তো আজকের এপিসোডে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের গেস্ট হিসেবে আমাদের সবার প্রিয় ফরহাদ সোহেল ভাই। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ শাহরিয়ার ইসলাম হিমেল, ক্যান্সার সোসাইটি জিও, বোর্ড অফ ডিরেক্টর। আপনারা সোহেল ভাই সম্পর্কে অনেকেই জানেন। সোহেল ভাই বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 11 ব্যাচ স্টুডেন্ট ছিলেন। বর্তমানে তিনি 10 মিনিট স্কুলের ইনস্ট্রাক্টর হিসেবে আছেন। তিনি কিছুদিন আগেও উদ্ভাসের ক্লাস নিতেন। এছাড়া ভাইয়ের কিছু স্টার্ট আপ আছে, তার মধ্যে শ্যাডো এইড অ্যান্ড লাইফলাইন এডু, মাসেল ফ্রিক জিম সহ আরো কয়েকটি স্টার্ট আপের সাথে ভাই জড়িত আছেন। তো দেরি না করে চলুন সোহেল ভাইয়ের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম সোহেল ভাই, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি খুব অনার্ড আর কি তোমাদের এই খুব সুন্দর একটা অনুষ্ঠানে একটা অংশ হতে পেরে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে কি, মানে আমাদের আজকের কিছু টপিক গুলো বা কিছু ব্যাপারগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। ব্যাপারগুলোর ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে যে ইউনিভার্সিটি শুরুর দিকে আমরা কিছু ক্রাইসিসে থাকি, যেমন একটু ইনডিসিপ্লিননেস, লাইফের সম্বন্ধে ফোকাসড না, এই জিনিসগুলো একটু আমরা আজকে একটু ক্লিয়ার করব। ক্লিয়ার করা মানে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব। অ্যাকচুয়ালি হয় কি, মানে কাউকে তুমি হুবহু কপি করে কখনো তুমি লাইফে এগিয়ে যেতে পারবে না। তুমি কারো কারো আইডিয়া হুম। থেকে তুমি ব্যাপারগুলো সম্বন্ধে, নিজের লাইফ সম্বন্ধে কিছু প্ল্যানিং নিতে পারো। দ্যাটস ইট, এই ব্যাপারগুলো। আর এরপরে হচ্ছে আমার কিছু জার্নি, আমি কিভাবে বিভিন্ন স্টার্টআপের সাথে জড়িত হলাম, কিভাবে নর্মালি খুব গতানুগতিক ধারা থেকে এইভাবে কিভাবে একটু বাইরে আসলাম, আমার ফ্যামিলিকে কিভাবে ফেস করা লাগছে, আমাদের ফ্রেন্ড সার্কেল বা সোসাইটি কিভাবে ফেস করা লাগছে, এই কিছু ব্যাপার নিয়ে একটু কথাবার্তা বলবো। আর এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেহেতু আমাকে আজকে ফিটনেস এর ব্যাপারগুলোতে রাখা হয়েছে, ফিটনেস নিউট্রিশন এই ব্যাপারগুলো নিয়ে আমি একটু একটু হালকা পাতলা কথাবার্তা বলবো। তো জি। আজকের সেগমেন্টের ক্ষেত্রে ফার্স্টের দিকে আমি কিছু ব্যাপারগুলো একটু শেয়ার করবো, যে লাইফের বিভিন্ন ফেজ গুলা, যেমন ভার্সিটি লাইফ, এরপর একটা থাকে পাথ চুজিং, যে তুমি কোন পাথটা ফলো করবা। এরপর আরেকটা ব্যাপার থাকে হচ্ছে যে তুমি পাথ চুজ করার পর তুমি স্টার্ট আপে যাচ্ছ নাকি নর্মালি একটা জব করতেছো বা তোমার প্যাশনের দিকে যাচ্ছ কিনা, সেই ব্যাপারটা। এরপর হচ্ছে যে আমি আমার ছোটখাটো জার্নি গুলো একটু শেয়ার করব, আমার কিভাবে পথ চলাটা ছিল। আর এরপর আমি জাস্ট তোমাদের হেলথ এবং ফিটনেস এই সব ইস্যু নিয়ে, যে ভার্সিটি লাইফে কি খুব সহজে কিভাবে একটা হেলদি লাইফ লিড করা যায়। কারণ এই বর্তমান এই সময় কিন্তু আমরা এই নেসেসিটিটা দেখতেছি। কারণ এই করোনা ভাইরাসের এই মহামারী থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের নিজেদের থেকে বা নিজেদের অ্যান্টিবডি, নিজেদের ফিটনেসটাই আমাদের কি করতে পারে, একমাত্র রক্ষা করতে পারে, রাইট? সেই কারণে এসব নিয়ে আর কি সামান্য কিছু কথাবার্তা বলবো আমরা। তো হ্যাঁ, ইতিমধ্যে অনেকেই মনে হয় আমাদের সাথে যোগ হচ্ছে। তো আমি ফার্স্টের দিকে কিছু ব্যাপারগুলো একটু শেয়ার করবো ভার্সিটি লাইফের ক্ষেত্রে, যে আমরা কোন ব্যাপারগুলো একটু মানে এই ব্যাপারগুলোর মধ্যে দিয়ে গেছি, এখন তোমরা কিভাবে যাচ্ছ। তো ভার্সিটি লাইফের ফার্স্টের দিকে থাকে কি ভাইয়া, মানে তোমরা মাত্র এইচএসসি শেষ করো, আর ভর্তি যুদ্ধের ব্যাপারটা তো খুব প্রেশারফুল থাকে, ভেরি মানে খুব প্রেশারের একটা ব্যাপার থাকে, তাই না হিমাম? এই ব্যাপারগুলো খুবই প্রেশারে হ্যাঁ থাকে। ভাই, প্রচুর তো প্রচুর ভাই। প্রেশারে থাকে, তখন সমস্যাটা হয় কি, এই ভর্তি যুদ্ধের পরে হয় কি, তোমার হঠাৎ করে সাডেনলি একটা প্রেশার কমে যায়। ধরো এটা ফ্যামিলির প্রেশার হোক, এটা তোমার নিজের থেকে একটা প্রেশার হোক, মানে হয় কি, মানে নিজে একটা ট্র্যাকে উঠে গেছো ভাবতেছো যে হয়ে গেছে, তো মানে তোমার ধ্যান জ্ঞান এটাই ছিল। তো অনেকে দুষ্টামি করে বলে আর কি, যে এর আগ পর্যন্ত দেখা গেছে প্রচুর ভালো প্রিপারেশন ছিল, লাইফে একটা ফোকাস ছিল, গোল ছিল। এখন তুমি ভার্সিটিতে যখনই তুমি অ্যাকচুয়ালি জয়েন করলে বা একটা অ্যাডমিশন টেস্টে তুমি একটা ভার্সিটিতে ভর্তি হয়ে গেলে, তুমি হঠাৎ করে গোল লেস হয়ে যাও সাডেনলি। কিন্তু একটা একটা ব্যাপার একটু খেয়াল রাখা লাগবে। অ্যাকচুয়ালি হয় কি, এটা আমাদের সোসাইটি থেকে আসে, আমাদের সামাজিক ব্যবস্থা, আমাদের পারিবারিক অবস্থা, এইসব থেকে আসে ব্যাপারটা, যে এই ভার্সিটি সরকারি ভার্সিটিতে হয়ে গেলেই শেষ আমার লাইফে। কিন্তু একটা জিনিস একটু বোঝা লাগবে, গোল আর পাথ অফ গোল কোয়াইট ডিফারেন্ট থিংস। গোলের ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া, দেখো যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছ কেন, ধরো তুমি কোনো ইঞ্জিনিয়ারিং ফার্মের বা তোমার কোনো প্যাশনের ব্যাপার থাকতে পারে, তুমি অটোমোবাইলস, রোবোটিক্স এসব সম্বন্ধে তোমার খুব বেশি আগ্রহ থাকতে পারে। সেই কারণে ওই জিনিসটা হচ্ছে তোমার গোল, তুমি রোবোটিক্সে কাজ করবা।
আর তুমি যে একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়বা সেটা হচ্ছে পাথ অফ গোল। এখন ঝামেলা হয় কি, আমার পাথ অফ গোলকেই গোল ভেবে যাই যে তোমার টার্গেট কি বাবা, যে আমার টার্গেট হচ্ছে আমি বুয়েটে চান্স পাবো, আমার টার্গেট হচ্ছে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়বো, সামথিং লাইক দ্যাট, ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, আমার টার্গেট হচ্ছে এটা। কিন্তু এটা হচ্ছে কি, আমার কাছে কেন যেন মনে হয় এটা হচ্ছে পাথ অফ ইউর গোল। পরে হয় কি, তুমি ভার্সিটিতে গিয়ে একটা গোললেস অবস্থায় থাকলে তুমি ডিফোকাসড হয়ে যাও, মানে আমি তো আমার লাইফে মোটামুটি সবকিছু অ্যাচিভ করে ফেলছি, আর আমাকে আর তেমন কিছু করা লাগছে না। তো অনেকে দুষ্টামি করে বলে আর কি যে জান্নাতে গিয়ে কি আমাকে নামাজ পড়া লাগবে, সামথিং লাইক দ্যাট, যে ভার্সিটিতে উঠে আমাকে যদি পড়ালেখা করা লাগে তাহলে এটা কি ধরনের ব্যাপার হলো। এই জন্য ফার্স্ট ইয়ারের যে ব্যাপারটা থাকে সেটা একটু তোমার কাছে হরেবল থাকে। যেমন কিছু প্রেশার থাকে যে বড় ভাইদের, ছোট ভাইদের, তুমি দেখা যায় বড় ভাইদের অনেক কথা শুনতেছো, তুমি অন্যান্য অ্যাক্টিভিটিতে জড়িত হয়ে গেছো, মানে তুমি ভার্সিটি লাইফটার ফার্স্ট ইয়ারটা মানে তোমার পুরো উপভোগ্য হইতে হবে। এর ফাঁকে তোমার দেখা যায় কিছু রেজাল্টে ফ্ল্যাকচুয়েশন থাকে, তোমার মেন্টাল সেটআপের ব্যাপার থাকে। অনেকে হয় কি ফার্স্ট ইয়ারটা অনেক ভালো করে পড়ার চেষ্টা করে, তাও রেজাল্টের ব্যাপারগুলোতে সে ওভাবে ফ্লাওয়ারিশ করতে পারে না, কারণ এখানে হিউজ অ্যামাউন্ট অফ ট্যালেন্টেড ব্রেনস গুলো আছে। তো তো গতানুগতিক ভাবে সে ওইটার সাথে আর ক্যাপাবল করতে পারে না। তো সেকেন্ড ইয়ারে সে পুরোপুরি এক্সস্টেড থাকে যে না, আমি শেষ, আমাকে দিয়ে আর কিছু হবে না। তো এই ব্যাপারটা হয় কি ভাইয়া, মানে লিটারেলি কিন্তু তোমার ভার্সিটি লাইফটা জাস্ট তোমার রেজাল্ট বা সামথিং লাইক দ্যাট, এটা তোমার পুরো লাইফ না। তোমার একটা ভালো রেজাল্ট কি করবে, তোমাকে একটা অপরচুনিটি দিবে, ধরো কোন একটা ভালো ভার্সিটিতে চান্স নেওয়ার জন্য, সামথিং লাইক দ্যাট, এরকম তোমাকে একটা অপরচুনিটি ক্রিয়েট করবে। কিন্তু এইটাকে তোমরা যারা লাইভ ধরে নাও, এটা একটা ঝামেলা হয়। ঝামেলা হয় কেন, তখন তোমার বিভিন্ন আদার্স স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা খুব বেশি একটা ব্যারিয়ার হয়ে যায়। তো অনেকে হয় কি এতটাই আত্মকেন্দ্রিক ভাবে ভার্সিটি লাইফটাকে খুব স্ট্রিক্টলি নিতে চায়। তো দেখা যায় কি ভাই, এটা সত্যি কথা বলি, মানে তোমার লাইফের সবচেয়ে চার্মেস্ট, সবচেয়ে সুন্দর, সবচেয়ে এনজয়েবল লাইফটা থাকবে ভার্সিটি লাইফ, যদি তুমি এটা প্রপারলি ব্যালেন্স ভাবে হ্যান্ডেল করো। জাস্ট এটা শুধুমাত্রই আমাদের জন্য না, এটা শুধুমাত্রই পড়ালেখার জন্য না, এটা তোমার এক্স্যাক্টলি করবে কি, এটা তোমার একটা আচ্ছা আমি কি আছি লাইভে? ওকে ফাইন। কথা শোনা যাচ্ছে? একটু ফ্ল্যাকচুয়েট করলো মনে হয়। কথা শোনা যাচ্ছে হিমেল? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এই যে লাইফ স্টাইলের ব্যাপারগুলো বললাম, এগুলো নিয়ে একটু সমস্যা হয় যে ফার্স্টে ক্যাপাবল হওয়ার জন্য। তো আমার ফার্স্টের দিকে ব্যাপারটা হচ্ছে তুমি ভার্সিটি লাইফে কয়েকটা জিনিস একটু মেনটেন, যে তোমার একাডেমিক ক্যারিয়ারটা একটু মেনটেন করা লাগবে অবশ্যই, খুব হার্ডকোর ভাবে না, যেন তুমি পজিশনে প্লেসে না থাকলে লাইফ শেষ, সামথিং লাইক দ্যাট, ওরকম কিছু না, কারণ এর বাইরেও হিউজ একটা তোমার জগৎ আছে। তো আমি হয় কি, মানে কিছু ব্যাপারগুলো একটু ক্লিয়ার করি। ফার্স্ট, তোমার ভার্সিটি ক্ষেত্রে একটা জিনিসে ফোকাস থাকা লাগবে, ফোকাসড। আর আমাদের দেশে সবচেয়ে বড় এখন সমস্যাটা কি জানো, আমাদের কোনো অন্টারপ্রেনিউর নেই, বা আমার নিজেদের থেকে আমাদের কোনো স্টার্ট আপ নাই। এটা বায়োটেকনোলজিতে বলো, এটা তুমি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বলো, অন্যান্য ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের স্টার্ট আপের, আমাদের জাস্ট একটা শিল্পের উপর আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে গার্মেন্টস। তো একটা ইকোনমি, হোল কান্ট্রির একটা ইকোনমি যদি একটা জিনিসের উপর দাঁড়িয়ে থাকে, মানে তুমি বুঝতেছো যে ওই একটা স্ট্রাকচার যে কোনো সময় ভেঙে যেতে পারে। আর তোমাকে বলো, আমি যদি বলি তোমার ফুল বডি তুমি এক পায়ের উপরে দাঁড়িয়ে থেকে তুমি ব্যালেন্স করো, তুমি কতক্ষণ করতে পারবে, রাইট? সামথিং লাইক দ্যাট। তো আমাদের পজিশনটা এরকম হয়ে গেছে যে একটা শিল্পের উপর নির্ভর করা। কারণ হচ্ছে কি ভাইয়া, দেখেন মানে আমাদের একটা কালচার বিল্ড আপ করা, যে নিজের থেকে দেখো, তুমি যদি ভার্সিটিতে পড়তেছো তুমি খুব গতানুগতিক কিছু ধারায় চলে যাবে। যেমন তোমার ভার্সিটিতে পড়ার পর তুমি একটা জব করতে যাবা, গভর্নমেন্ট জব। এছাড়া বিসিএস এর ক্ষেত্রে ওর অফার গুলো অনেক ভালো। তো দেখা যাচ্ছে যে হুমড়ি খেয়ে বিসিএস এ যাচ্ছে। বিসিএস খারাপ না, কিন্তু আমার কথা বলতে হচ্ছে যে কিছু খুব গোল্ডেন ব্রেইন গুলা, যেগুলো খুব ফ্লাওয়ারিশ ব্রেইন, যারা নিজেরা স্টার্ট আপ করে অনেক ভালো কিছু করতে পারতো, অনেকেই হয় কি সংসারের চাপে এই জিনিসটা নিচ্ছে। এখন কেউ যদি প্যাশনেটলি নিজের ইচ্ছায় নেয় এটা সমস্যা নেই, কিন্তু যদি কেউ সোশ্যাল প্রেশারের কারণে নিচ্ছে, এই ব্যাপারটা খুব একটা বাজে ব্যাপার হয়। এই ব্যাপারগুলো আমাদের বলে না, মানে বিভিন্ন ট্রাবলের মধ্যে থেকে অপরচুনিটি ক্রিয়েট হয়। আমাদের ইকোনমি এখন বুঝবে যে স্টার্ট আপের ব্যাপারগুলো বা নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসাগুলো কি হবে কি, কারণ টোটাল ইকোনমি কিন্তু ক্র্যাশ করতেছে, সামথিং লাইক দ্যাট, কারণ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসাগুলো এখন অলমোস্ট বন্ধ হয়ে যাচ্ছে, রাইট? তো খুব আইনস্টাইন একটা খুব ভালো কথা একটা বলছিল, যে বলছিল দ্য মিডল অফ ট্রাভেলস বা ডিফিকাল্টিস লাইস দ্য অপরচুনিটিস, মানে ডিফিকাল্টিস এর একদম মিডলে, মাঝখানে কি একটা অপরচুনিটি লাইস করে। এখন আমাদের গভর্নমেন্টও আমি আশা করি যে এরকম যারা তরুণ উদ্যোক্তারা আছে তাদেরকে অবশ্যই সাহায্য করবে। এখন ভার্সিটি লাইফের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, ফার্স্টে আমাদের যে ব্যাপারটা একটু থাকা উচিত ভার্সিটি লাইফে,
ফোকাসড। ফোকাসড মানে তুমি অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছ। ফোকাসডের ব্যাপারটা ফার্স্ট ইয়ারে আসাটা একটু টাফ থাকে। অনেকে ফোকাস থাকে হচ্ছে একাডেমিক ক্যারিয়ারের প্রতি। সে যত টাইম যাবে আস্তে 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 তার ক্যারিয়ার ওরিয়েন্টেড জিনিসগুলোর প্রতি জানবে, আর জানার সাথে সাথে হবে কি সে ফোকাসড হবে। ফোকাসডের ব্যাপারটা থাকে। ফোকাসডের ব্যাপারে হওয়ার পর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হয় কি, আমাদের রেজাল্টের চাপে আমরা এই জিনিসগুলো প্রায় ভুলে যাই। সেই জিনিসটা হচ্ছে কি ভাইয়া, যে আমাদেরকে অবশ্যই স্কিল ডেভেলপমেন্ট করা লাগে, যে আমাদেরকে রুটিন মাফিক সার্টেনলি বিভিন্ন টাইমে আমাদের বিভিন্ন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, এটা আমার কাছে মনে হয় খুব একটা ইম্পর্টেন্ট থিং। যে তুমি তোমার আইডিয়া গুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছো। ধরো তুমি কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানির কাছে তুমি তোমার স্টার্ট আপের ফান্ড রাইজিং করতে যাচ্ছ, তুমি যদি এখন প্রেজেন্টেশনটা ঠিকঠাক মতো পাও, তাহলে কিন্তু ওরা তোমার চিন্তা ভাবনাটাকে ওভাবে বুঝবে না। প্রেজেন্টেশন স্কিলের জন্য পাওয়ার পয়েন্ট শিখা, বিভিন্ন সফটওয়্যার গুলো শিখা, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা একটু জানা লাগবে। আরেকটা ব্যাপার হচ্ছে হ্যাঁ, তুমি বিভিন্ন ক্লাবের সাথে, আমার আমার সাজেশন হয় যে বিভিন্ন ক্লাবের সাথে তোমাকে এঙ্গেজ থাকা, দুই একটা ক্লাবের সাথে, তাহলে হয় কি প্রোডাক্টিভিটি বাড়বে। বিভিন্ন ক্যাম্পেইন সামথিং লাইক দ্যাট, এই জিনিসগুলোর সাথে তোমার প্রোডাক্টিভিটি বাড়বে। এই ব্যাপারগুলো। আরেকটা খুব মোস্ট ইম্পর্টেন্ট থিংস, আমার যেটা ভুলেই যাই, বই পড়ার আমাদের একটু অভ্যাস থাকা লাগে অবশ্যই। কারণ হয় কি, তোমাকে বিভিন্ন জিনিস সম্বন্ধে ধারণা দিবে, বিভিন্ন যে জগতে তুমি যাও নেই কখনো, সেটা তোমাকে ইমাজিন করতে সাহায্য করবে, সামথিং লাইক দ্যাট। এরপর আরেকটা ব্যাপার হচ্ছে কি, ভার্সিটি লাইফের একদমই আমার কাছে মনে হয় থার্ড ইয়ার থেকে অনেকে সেকেন্ড ইয়ার থেকেই করে, তুমি তোমার ক্যারিয়ারটাকে চুজ করা, যে অ্যাকচুয়ালি তুমি এটাকে কেন চাচ্ছ। এখন হয় কি ভাই, আমরা সবকিছু চাই কেন, যে আমাদের আশেপাশে আমার আম্মু কি চাচ্ছে, আব্বু কি চাচ্ছে, আমার ভাই বোন কি চাচ্ছে, কে চাচ্ছে। তো এই ক্ষেত্রে স্টিভ জবস একটা খুব দামি একটা কথা বলেছিল আর কি, বুঝছো। স্টিভ জবস বললো যে আমাদের লাইফটা খুব ছোট, অন্যদের জীবন বাঁচার থেকে তুমি তোমার নিজের জীবনটা বাঁচো। বুঝতে পারতেছো? আমরা হয় কি ভাইয়া, দেখো আমরা ভাইয়া আমরা সবার জীবন বাঁচতেছি। তুমি কিছু সময় দেখো, একদম যখন ছোটবেলা ছিল আম্মুর জীবন বাঁচতেছিল, এবার যখন অ্যাডমিশনে চান্স পাওয়া লাগবে, আব্বু আম্মু পুরা পরিবারের প্রত্যেকটা মানুষের জীবন তুমি মানে ওদের জীবনের মধ্যে থেকে ওদের টার্গেটই তোমার টার্গেট হয়ে গেছে। এখন তুমি নিজেকে কতটা সময় দিচ্ছ, আমার কাছে মনে হয় কি, মানে তুমি তোমার নিজের যে পার্টটা, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি কিছু না কিছু করে তোমার লাইফ চলে যাবে, এটা ট্রু। এখন যদি তোমার প্যাশন আর প্রফেশন যদি একসাথে না হয়, তাহলে তুমি যাই করো, তুমি যাই করো, তুমি নিজের মধ্যে থেকে সেলফ যে স্যাটিসফ্যাকশনটা থাকবে এটা পাবা না। তো আমার কাছে মনে হয় যে টাকা ভাইয়া অনেকভাবে উপার্জন করা যায়, কিন্তু আমার কাছে মনে হয় তুমি যদি প্যাশনের সাথে করো, তাহলে হয় কি, মানে দুই ভাবে হয়। কোন একটা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট ধরো রানস বাই ব্লাড অথবা রানস বাই প্রেশার, আরেকটা হচ্ছে রানস বাই ইন্টারেস্ট। আর যদি তুমি প্রেশারে কোনো কিছু চালাও, তুমি ক্লান্ত হয়ে যাবে। আর যদি ইন্টারেস্ট করো, তখন হয় কি, তুমি এটা বারবার 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 যখন করবা, নিজের থেকেই তোমার একটা বডি অ্যালার্ম থাকবে বা অ্যানাটমিক্যাল অ্যালার্ম থাকবে যে এটা করাই লাগবে আমাকে, সামথিং লাইক দ্যাট, এই জিনিসগুলো। তো এই ব্যাপারগুলোর ক্ষেত্রে ভাইয়া আমার কথা হচ্ছে, তুমি ভার্সিটি লাইফের ক্ষেত্রে তোমার পাথটাকে একদম চুজ করে ফেলবা, যে তুমি কি চাচ্ছ। সেটা স্টার্ট আপ হোক, আমি আমার পক্ষ থেকে পার্সোনালি আমি স্টার্ট আপকে খুব বেশি সাপোর্ট করি, কারণ হচ্ছে আমাদের ইকোনমির ক্ষেত্রে এটা খুব বেশি দরকার। আর একটা ঝামেলা হচ্ছে যে আমাদের, দেখো ভাইয়া, মানে আমরা তোমরা যারাই পড়তেছি না কেন, আমাদের অ্যাকচুয়ালি কিছু করারও নাই, কিন্তু আমি জাস্ট ফ্যাক্টটা বলি যে তোমরা যে এত অল্প বেতনে পড়তেছো বা আমরা যে এত অল্প বেতনে পড়লাম, এটা কিন্তু হচ্ছে আমাদের গভর্নমেন্ট কি করলো, আমাদের যেসব লোকজন ছিল, কৃষক ছিল, যারা রিক্সা চালায়, যারা ঠেলা গাড়ি ঠেলে, তাদের টাকার প্রত্যেকটা এক একটা টাকা জমায় জমায় কিন্তু আমাদেরকে পড়ালেখা করেছে, রাইট? তো আমার যদি ওদের জন্য ক্রিয়েট না করে বাহিরে চলে যাচ্ছি, এই ব্যাপারটা একটু আমার কাছে একটু মানে কেমন কেমন জানি লাগে। কিন্তু অ্যাকচুয়ালি হয় কি, আমি অনেক দেখেছি, কারণ আমাদের ভার্সিটি ক্ষেত্রে অনেক বেশি হয়, জাহাঙ্গীরনগরে হয়, ঢাকা ভার্সিটিতে হয়, যে বাইরে পাড়ি জমানো, অনেকে কিছু করার থাকে না অ্যাকচুয়ালি। কারণ আমাদের উদ্যোক্তাদের এসব ফান্ড রাইজিং এর ব্যাপারটা নিয়ে একটু সমস্যা থাকে। আর এটাতে শুধুমাত্র তুমি যদি সরকারকে দোষারোপ করো, ব্যাপারটা একটু হাস্যকর হবে। কারণ ফান্ড রাইজিং কিন্তু করা যায়, তুমি যদি তোমার চিন্তাধারাটা থার্ড ফোর্থ ইয়ারে ম্যাচিউর করে ফেলো, তুমি এত বড় বড় কোম্পানি আছে, ইনভেস্টর আছে বাংলাদেশে, তুমি বারবার নক করতে 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 তুমি ফান্ড রাইজ পেয়ে যাবা। এখন ঝামেলা হয় কি ভাইয়া, মানে আমাদের দুইটা হাত ছাড়া আরেকটা হাত খুব বড়, সেটা হচ্ছে অজুহাত। আমরা সবখানে ওইটা দিয়ে দিই আর কি, যে এটা নাই, দেশের এই সেট আপ নাই, এই সেট আপ নাই, আমরা এটা দেই। আর অজুহাতটা একটু আরামদায়ক, কিন্তু আমি বলি এটা খুবই আরামদায়ক। কারণ হয় কি, তোমার প্রেশারটাকে সে কমায় দেয় সার্টেনলি, যে না এই কারণে নাই, তো আমার হয় নাই, এই কারণে নাই, হয় নাই, সামথিং লাইক দ্যাট। তো আমার কথাবার্তা হচ্ছে যে তুমি প্রফেশন আর প্রেশনটাকে যদি একসাথে মার্জ করতে পারো,
আমার দ্যাট উইল এ বোম, একটা বোমের মতো ফাটবে। আর এটাতে তুমি ক্লান্ত হওয়া না। আমার কাছে মনে হয় কি, মানে প্রফেশন যদি তোমার প্যাশন হয়ে যায়, বা তোমার প্যাশন যদি তোমার প্রফেশন হয়ে যায়, সরি, তাহলে তোমার হবে কি ব্যাপারটা, তুমি দিন দিন আরো ইয়াঙ্গার হবা, তরুণ হবা, কারণ তোমার আইডিয়া গুলো আরো বেশি ইয়া হবে, ফোকাসড হবে। আর ভার্সিটি লাইফের একদম লাস্টের দিকে ভাইয়া আমার কাছে মনে হয় ফোর্থ ইয়ারে বা তুমি গ্রাজুয়েশনে যখন বের হবা, তখন অনেকে ট্যুর দিচ্ছ, ঘুরছো, এটা ফাইন, এটা করো, কিন্তু তোমাকে তখন ওয়েল ক্লিয়ার থাকা লাগবে, একদম ফোকাস থাকা লাগবে, ফোকাসড, যে আমি এটা করবোই, এরপর এটা করবোই, ওই সোসাইটি যা বলুক, সামথিং লাইক দ্যাট। এখন হয় কি দেখো ভাইয়া, নর্মালি অনেকে, যেমন আমি ফার্স্টের দিকে আমার একদমই শুরু হচ্ছিল, তো আমি উদ্ভাসের ক্লাস নিচ্ছিলাম, এরপরে বিভিন্ন জবের যেসব অপরচুনিটি আসলো, বা জবে জয়েন করে করে করি নাই, সামথিং লাইক দ্যাট। তো অনেক সময় বলতেছিল যে এরকম টিচারই করতেছো, ছেলেবেলে পড়াইতেছো, সামথিং লাইক দ্যাট, কিন্তু আমি এখানে স্যাটিসফাইড হচ্ছিলাম, সামথিং লাইক দ্যাট। তো তখন কিন্তু এটা খুব একটা হার্শ ডিসিশন থাকে ফ্যামিলি, যে তুমি এটা করতেছো না, কেন করতেছো না, সামথিং লাইক দ্যাট। এখন ওই সময়টায় তোমাকে ফোকাসড থাকাটা, এটা কিন্তু ভাই খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ব্রুসলিকে মনে হয় তোমরা সবাই চিনো, ব্রুসলি, সামথিং লাইক দ্যাট। তো ব্রুসলি খুব সুন্দর হ্যাঁ একটা হ্যাঁ কথা ভাই। বলছেন, এ সাকসেসফুল ওয়ারিয়ার ইজ অ্যান অ্যাভারেজ পারসন উইথ এ লেজার লাইক ফোকাস। মানে একটা সাকসেসফুল মানুষ হয় কি, খুব অ্যাভারেজ একটা পার্সন হয়, কিন্তু ওর ফোকাসটা থাকে একদম লেজারের মতো, যেখানের দিকে তাকাবে এক্স্যাক্টলি ছিদ্র করে চলে যাবে, সামথিং লাইক দ্যাট। তো আমাদের কাহিনী কি, তুমি যাই পারো না কেন, এটা যদি বারবার রিপিটেডলি করো, আমার তো মনে হয় না যে ফেইলিওর হয়। আর তুমি যদি কোনো শর্টকাট না ধরো, তুমি তোমার প্রতি অনেস্ট থাকো, তাহলে যে কোনো কিছুই পসিবল অ্যাকচুয়ালি। কিন্তু এখন হচ্ছে কি, আমরা মানে বিজনেসম্যানরা যারা আছি বা ব্যবসা যারা করতেছে, তো আমরা একটু ক্রাইসিসের মধ্যে আছি কেন, এটা পুরাপুরি ইকোনমিক্যাল একটা ব্যারিয়ার হয়ে গেছে, বা একটা ক্র্যাশ হয়ে গেছে। পুরো ওয়ার্ল্ড 100 বছরে এটার জন্য প্রিপেয়ার ছিল না, বলো আমেরিকার মতো কান্ট্রি প্রিপেয়ার না, ওরা বিভিন্ন জায়গায় অনুদান, ফান্ডিং বন্ধ করে দিচ্ছে। তাহলে আমাদের মতো থার্ড নেশন বাংলাদেশ কিভাবে প্রিপেয়ার, রাইট? তো আমার কাছে মনে হয় এইসব আপস এন্ড ডাউনস আসবে, আর এটা দিয়ে হয় কি, মানে সব বাজে জিনিসের বলে না, একটা ইয়া থাকে, ওভারকাম থাকে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে এখন অন্টারপ্রেনিয়রশিপের যে ব্যাপারগুলো, এগুলো থাকবে, কারণ সাডেনলি কিন্তু একটা জব ক্রাইসিস ক্রিয়েট হবে, কারণ অনেকগুলো কোম্পানি আছে যারা বন্ধ হয়ে যাবে, সামথিং লাইক দ্যাট। বাইরে স্কলারশিপ ওরকম ভাবে নাও থাকতে পারে, নট শিওর, নাও থাকতে পারে। তো কি আমাদের দেশ কেন্দ্রিক ভাবে আমার মনে হয় বেশ কিছু স্টার্ট আপ হতে পারে। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এখন যারা আছো, মানে এখন যারা ভার্সিটিতে আছো থার্ড ফোর্থ ইয়ারে, তাদের জন্য তো বলতেছি এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে তোমাদের রিয়েলিটিটা বুঝা। কারণ পুরা ওয়ার্ল্ড কিন্তু আর 100 বছরেও, মানে 100 বছর আগের এই যে একটা বড় মহামারী গেছে, 100 বছর পর আরেকটা আসছে, পুরো ওয়ার্ল্ড কিন্তু এটার জন্য প্রিপেয়ার না। এই জন্য ওদের পলিসি, ওদের ফরেন পলিসি, ওদের ইমিগ্রেন্ট পলিসি কেমন হবে এটা কেউ জানে না কিন্তু। তো আমার মনে হয় দেশ কেন্দ্রিক কিছু চিন্তা ভাবনা করা উচিত। কারণ এখন স্কলারশিপের ওই অ্যাভেলেবিলিটি কমতে পারে, মানে প্রাচুর্য নাও থাকতে পারে। তো আমার কাছে কেন জানি মনে হয় এই ব্যাপারগুলো নিয়ে একটু ভাবা উচিত আমাদের, স্টার্ট আপের যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে। এরপর হচ্ছে এইগুলো ছিল আমাদের ভার্সিটি লাইফের, যে ভার্সিটি লাইফে ভাই প্রচুর ফ্রাস্ট্রেশন আছে। সমস্যা হচ্ছে এটা, তুমি রেজাল্ট নিয়ে প্যারা খাবা, ফ্রেন্ড নিয়ে প্যারা খাবা। আরেকটা ঝামেলা হচ্ছে কি, তোমার কিছু ক্লোজ ফ্রেন্ড থাকবে, দেখবা তোমার সাথে ঘুরতেছে, ফিরতেছে, খাইতেছে, ওদের রেজাল্ট ভালো, তোমার রেজাল্ট সার্টেনলি খারাপ, এটা আরো বেশি প্যারা দিবে। কিন্তু আমার কাছে মনে হয় যে এইগুলা মানে এট দি এন্ড অফ দ্য ডে ভার্সিটির রেজাল্টটা করে কি জানো, তোমার যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে, বা তুমি ধরো জব সেক্টরের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হয় প্রথম প্রতিষ্ঠানে যাওয়াটা। মানে প্রথম প্রতিষ্ঠানে তুমি যখন অ্যাপ্লাই করলা, তখন তোমার সিজিটা একটু দেখে, বা স্কলারশিপের ক্ষেত্রে কেন দেখে, কারণ দেখে তুমি যে একটা একাডেমিকের আন্ডারে ছিলা, ওইখানে তোমার পারফরমেন্সটা কেমন ছিল। এরপর যখন সেকেন্ড জবে যাবা, তখন সে তার ভার্সিটির ব্যাপারটা দেখবে না, সে দেখবে তোমার ফার্স্ট জব। মানে ওই তো আমাদের একটা সাইকেলের মতো, যেমন আমরা এসএসসি রেজাল্ট তোমাকে এইচএসসি দেখে কলেজে ভর্তি করেছে, এইচএসসি রেজাল্ট প্লাস অ্যাডমিশন টেস্ট দেখে দিয়ে তুমি একটা ভার্সিটিতে ভর্তি হচ্ছে, জাস্ট এ ফেজ অফ লাইফ বা স্টেপ অফ লাইফ, মানে এটা পুরো লাইফটা না। তো এই জন্য অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় প্রচুর। অনেকে দেখা যায় এই ফ্রাস্ট্রেশন থেকে ড্রাগ মানে অ্যাবিউজড হয়ে যায়, সে ড্রাগস এর প্রতি চলে যায়। তো এই ব্যাপারগুলো যেন আমাদের না থাকে আর সামথিং লাইক দ্যাট। এরপরের যে ব্যাপারটাতে আসবো, এটা ছিল ভার্সিটি লাইফ নিয়ে কিছু কথাবার্তা আমাদের। এরপরে আমি যে ব্যাপারটাতে আসবো হচ্ছে পাথ চুজিং এর ক্ষেত্রে, মানে তুমি কোন পাথটা চুজ করবে। এখন তুমি কোন পাথটা চুজ করবে, এটার ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি সাজেশন হচ্ছে ভাইয়া এই স্টেপটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। খুব বেশি ইম্পর্টেন্ট কেন, তুমি ভার্সিটিতে তোমার কিছু দেখবে অটোমেটিকলি ডেভেলপ করতেছে বা করতে চাচ্ছ, বা তোমার একটা জিনিস ভালো, তুমি অবশ্যই একটা জিনিস খেয়াল রাখা লাগবে, যেখানে তোমার স্কিল ডেভেলপমেন্টটা বেশি, মানে তুমি জানো তুমি এটা পারো, আর তুমি এটা বেস্ট পারো, আমার কাছে মনে হয় তুমি ওইটা চুজ করো।
সেটা যাই হোক, আমার কাছে মনে হয় তুমি সেটা যাই হোক তুমি করো। ভার্সিটি লাইফের ক্ষেত্রে হচ্ছে কি, আমার শুরুটা হচ্ছে ইয়াতে, আমি বইটা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, প্রবাল, হিমেল ওরা মনে হয় দেখছে, আমি হিউজ ইয়া ছিলাম, মোটা ছিল। তোমাকে মোটা ফেস দেখছো জি ভাই, অনেক। অ্যাবাউট আমার তো ওয়ান হ্যাঁ হ্যাঁ, আমরা কলেজে একটা ছবি দেখছি। 125 ছিল ওয়েট। এখান থেকে জিমে জয়েন করা, এরপর এরপর আস্তে 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 ওয়েট রিডিউস করা, সামথিং লাইক দ্যাট। তো আমি দেখতেছি কি ওইটার সম্বন্ধে জানা শোনা, পড়ালেখা আমার ওইটা ভালো ছিল। তো আমি এই জন্য আমার অনেকগুলি স্টার্ট আপের মধ্যে ফিটনেস ইন্ডাস্ট্রিতে স্টার্ট মানে কোন একটা ইনভেস্ট করার খুব ইচ্ছা ছিল। এই জন্য দেখো মোটামুটি আমার এখন বলতে গেলে 2টা জিম আছে আর কি, নাম হচ্ছে মাসল ফ্রিক জিমের। তো এটা হচ্ছে কি আমি জানি ব্যাপারটা, প্রসিডিউরটা কেমন। যেমন আমি ভার্সিটি লাইফে বলতে পারি এই স্কিলটা আমার ডেভেলপ হচ্ছিল একটু 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 করে, তো আমি এটা প্রফেশন হিসেবে নিতে তো সমস্যা নাই। আমার মনে হয় তোমার যে কোনো স্কিল, এটা যে তোমার ব্যাকগ্রাউন্ডে থাকা লাগবে, তোমার মতো থাকা লাগবে এটা না। এখন তুমি ওই স্কিলটাকে তোমার ব্যাকগ্রাউন্ডে শিফট করতে পারো। ধরো আমি চাইলে কি করতে পারি, যে আমার কিছু কিছু ইচ্ছা ছিল যে এর আগে এটা নিয়ে আর&ডি চলতেছিল, যে জিমের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে এটা আমাদের দেশে খুব কম বানায়, তেমন বানাতে পারি না আমরা সিএনসি টিএনসি দিয়ে। তো এখন আমি যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি, তো আমার ইচ্ছা ছিল যে এই এই যে ডিজাইনিং গুলো আমরা আমাদের দেশে করি, তো চায়না থেকে আনা লাগে, তো সামথিং লাইক দ্যাট। এই জন্য হয় কি, তুমি এনি কাইন্ড অফ পাতে বা যে কোনো একটা চুজে তুমি তোমার জিনিসটা আনতে পারো যদি তুমি জিনিসটা জানো, সামথিং লাইক দ্যাট। আমার কথা হচ্ছে এটা, তুমি যেটা তোমার ভাল লাগে তুমি সেটা করো, সেটা তোমার ওরিয়েন্টেশনে আসুক বা তুমি যেভাবেই হোক তুমি সেটা তোমার ওরিয়েন্টেশনে নিয়ে আসতে পারো। আমার কাছে মনে হয় না এটাতে তেমন সমস্যা হয়। তো পাথ চুজিং এর ক্ষেত্রে ফার্স্টের ব্যাপারটা হচ্ছে তোমাকে স্কিল ডেভেলপ করা লাগবে। ওইখানে তোমার প্রচুর স্কিল থাকা লাগবে, ওইটার A to Z আগাগোড়া জানা, ওর মার্কেট ভ্যালুয়েশন জানা লাগবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আর একটা জিনিস এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা যে এই জিনিসটাতে একটু ধোকায় পড়ে যাই। একটা জিনিস মনে রাখবা কি, অ্যাক্টিভ আর প্যাসিভ দুইটা ইনকাম কিন্তু দুইটা ডিফারেন্ট থিং। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে তুমি যতক্ষণ সামনে থাকছো ততক্ষণ ইনকাম হচ্ছে। প্যাসিভ ইনকাম হচ্ছে তুমি থাকতেছো না, তুমি একটা অথরিটি বা একটা সার্টেন প্ল্যাটফর্ম দাঁড় করালা, যার মাধ্যমে তুমি, ধরো তুমি কক্সবাজার ঘুরতেছো, তাও তোমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসছে। তো আমার কাছে মনে হয় কি পাথ চুজিং এর ক্ষেত্রে তুমি কিছু জিনিসগুলো দেখবে, এইসব ইন্ডাস্ট্রি গুলো দেখবা যেগুলোতে প্যাসিভ ইনকামটা থাকে। প্যাসিভ ইনকামটা মানে হচ্ছে যে এটা গ্রোথ রেট থাকবে, এটা ডিসিশনের ব্যাপারটা, মানে প্যাসিভ ইনকামের সবচেয়ে সুবিধা হচ্ছে ভাই তুমি একটা অথরিটি বিল্ড আপ করবা বা তুমি একটা টিম বিল্ড আপ করবা, যারা তোমার ইনস্ট্রাকশনের জন্য, তুমি নিজে কাজ করছো না, তুমি একটা টিম রান করছো। ইটস এ কোয়াইট ডিফারেন্ট থিং যে নিজে কাজ করা আর একটা পুরো টিম রান করানো। তো আমি বলছি তুমি যদি এটা করতে চাও, যেমন পাবলিক হ্যান্ডলিং বা পাবলিক ডিলিংসটা ভাইয়া খুব ক্রুশাল থিংস। আর আমাদের মতো কান্ট্রির ক্ষেত্রে তো হিউজ ক্রুশাল থিংস। তুমি আমাদের কোনো কাস্টমারকে তুমি দেখা যাবে যে স্যাটিসফাই করতে পারছো। সবার ক্ষেত্রেই হয় কি একটা কমপ্লেইন থাকবে। আমার অ্যাকচুয়ালি বাঙালি হিসাবে আমাদের যা জিনিস, দেখো যাই করা নেই, বা তুমি বলো তোমার আম্মু যখন রান্না বান্না করে তুমি সারা সারাদিন খাইতে খাইতে বোর হয়ে যাও, খেতে খেতে বোর হয়ে গিয়ে তুমিও ত্রুটি বের করো, এই লবণ হয়েছে কম, ঘন কম হয়েছে, সামথিং লাইক দ্যাট। তো এটা হয় কি আমাদের কনজিউমার্সদের মধ্যে এটা হয়। তো এই নিয়ে বিল গেটস একটা খুব চমৎকার কথা বলছে, বলছে যে তোমার সবচেয়ে যে অপছন্দনীয় বা খুশি না, আনস্যাটিসফাইড কাস্টমার হচ্ছে কি জানো, তোমার ইজ এ বিগ অ্যাসেট। তোমার সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে তোমার সবচেয়ে আনস্যাটিসফাইড কাস্টমার। কেন? ও তোমার কোম্পানির ল্যাকিংস গুলা বা ও তোমার কোম্পানির যেই ফাঁক ফোকর গুলো আছে সে বলে দিবে। তো এই জন্য হয় কি ভাইয়া, তোমাকে পাবলিক ডিলিংস গুলার কথাটা বোঝা লাগবে, পাবলিককে কিভাবে হ্যান্ডেল করা, সামথিং লাইক দ্যাট। এই জিনিসগুলো সম্বন্ধে অনেক পড়ালেখা করা লাগবে স্টার্ট আপের ক্ষেত্রে। আর আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে যারা তুমি স্টার্ট আপ করতে চাও, আমাদের সবচেয়ে বড় ব্যারিয়ারটা কি জানো ভাইয়া? আমাদের বড় ব্যারিয়ারটা হচ্ছে ম্যানেজমেন্টটা করা বা কোনো কিছুকে ম্যানেজ করা। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যারিয়ার, কারণ এই অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারগুলো আমাদের একটু কম জানাশোনা। তো এই জন্য হচ্ছে কি নিজে করতে করতে শিখা, প্লাস হচ্ছে কিছু সহায়ক বই ব্যবহার করা, বই পড়া। আর আমি তো বলি যে তুমি যদি স্টার্ট আপ করতে চাও তোমাকে অবশ্যই বই পড়া লাগবে, প্রচুর বই পড়া লাগবে, না হলে এটা সম্ভব না। মানে তুমি স্টার্ট আপ করতে চাইলে তোমাকে প্রচুর বই পড়া লাগবে। তো এই ছিল ভাই আমাদের পাথ চুজিং এর যে ব্যাপারটা, তোমাকে স্কিল থাকা লাগবে, তোমাকে ফোকাস থাকা লাগবে, তোমাকে প্যাশন থাকা লাগবে, আর তোমাকে ওই জিনিসটা আগাগোড়া জানা লাগবে। আর এরপরের স্টেপটাতে আমি আসবো ভাইয়া হচ্ছে স্টার্ট আপ নিয়ে কথাবার্তা। তো স্টার্ট আপের ক্ষেত্রে ভাই একটু বলি, স্টার্ট আপের ক্ষেত্রে ফার্স্টে যে জিনিসটা লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট আর খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে তোমাকে একটা পাগলামি লাগবে প্রচুর পরিমাণ, মানে একটু ক্রেজিনেস লাগবে, হিউজ পাগলামি লাগবে। কারণ হচ্ছে কি, তোমার কাছে তোমার প্রোডাক্ট নিয়ে তুমি মোটামুটি নিশ্চিত থাকবা, কিন্তু টোটালি মার্কেটটাকে তোমার প্রোডাক্টের প্রতি কনভিন্স করাটা, এটা তোমাকে পাগলের মতো করা লাগবে। মানে হিউজ একটা তোমাকে ফ্লো দেওয়া লাগবে এই ব্যাপারটাতে। মার্কেটের ক্ষেত্রে মার্কেট হ্যান্ডেল করতে গেলে তো তোমাকে একটা পাগলামি লাগবে।
আর সবচেয়ে খুব ইম্পর্টেন্ট, আমি যেটা খুব বেশি ফিল করি, যেমন আমার ম্যাক্সিমাম সব গুলো ক্ষেত্রে, যেমন আমাদের বিজনেস গুলো ক্ষেত্রে আমাদের শ্যাডোয়েড লাইফলাইন এডু আছে, আমাদের একটা রিসোর্ট আছে সেন্ট মার্টিনে, আমাদের একটা অ্যাগ্রো ছিল, এরপর হচ্ছে জিম, যে আমার এখানে সবগুলোতে আমার যে পার্টনারটা ছিল, পার্টনার চুজ করাটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস। যেমন আমার যে পার্টনার আছে শাকিব, তো এদের সাথে হয় কি আমাদের সিঙ্ক্রোনাইজ বা কোঅর্ডিনেশন হয়, যেমন আমার যেই যে গুণগুলো নাই ওর ঠিক সেই সেই গুণগুলো আছে। তো হয় কি এই যে ক্যাপাবল করা, যে কোনো একটা প্রবলেমকে অ্যানালাইসিস করা, এটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস আমার কাছে কেন জানি মনে হয়। যে তোমার ফ্রেন্ড সার্কেল হোক, তোমার বন্ধু বান্ধব হোক, তোমার সিনিয়রও হতে পারে, তো আমার মনে হয় এই যে একটা পার্টনার চুজ করাটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস। তুমি একাও করতে পারো বা একটা টিম রাখতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় কি একটা পার্টনার থাকলে হয় কি মানে জিনিসটা অ্যানালাইসিস করা যায়, যে আমার যে যে ভুলগুলো আছে, বা তুমি সব ডিসিশনে যে তুমি পারফেক্ট হবে এটা না। তো যতগুলো মানুষের ওভারভিউ আসবে, তো যেমন আমার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে দেখা যায় খুব বড় একটা ইম্প্যাক্ট থাকে হচ্ছে আমার পার্টনারের, সবগুলা ক্ষেত্রেই দেখা যায় যে ও খুব হেল্পফুল থাকে ব্যাপারগুলোতে। ধরো আমি যে যে জিনিসগুলো জানি না, সে বলতেছে ভাই এই এই জিনিসগুলো এভাবে হবে বা এইভাবে হবে, এই জিনিসগুলো একটা সিঙ্ক্রোনাইজ। তো স্টার্ট আপের ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে ভাই তোমার কিছু পাগলামি থাকা লাগবে, সেকেন্ডে ব্যাপার হচ্ছে তোমাকে এই মেক একটা টিম লিড করা লাগবে, আর থার্ড ব্যাপার হচ্ছে ভাই মেক ডিসিশন, তোমাকে কিছু ক্রুশাল ডিসিশন খুব সার্টেনলি নেওয়া লাগবে, খুব সার্টেনলি। কারণ অনেকে বল না বাই লাক বলে একটা কথা, যে লাক লেগে গেছে বা লাকলি সে করে ফেলছে, এরকম কিছু না। অ্যাকচুয়ালি লাকটা হচ্ছে ভাইয়া তোমার প্রিপারেশন আর অপরচুনিটির একটা ব্রিজ। তোমার প্রিপারেশন আর অপরচুনিটি যদি একসাথে মার্চ করে, তাহলে তোমার লাক ক্লিক করবে। এখন তুমি অপরচুনিটি চলে আসছে, ধরো তুমি হঠাৎ করে একটা হিউজ কনস্ট্রাক্টিং ফার্মের একটা কোন একটা ডিল পেয়ে গেলে, তুমি সামথিং লাইক দ্যাট, ধরো ওদের একটা টেন্ডার পেয়ে গেলে, এখন তোমার কোনো টিম নাই, তোমার কোনো প্রিপারেশন নাই, তাহলে ওই লাক কি তুমি কাজে লাগাতে পারবা না। অ্যাকচুয়ালি লাকটা হচ্ছে কি মানে যে ক্লিক করে, অনেকে বলে না লোকটা রাতারাতি ক্লিক করে ফেলছে, এক রাতে বড় লোক হয়ে গেছে, এরকম কিছু না। তুমি ওর পিছনে যদি ব্যাক হিস্ট্রি দেখো, দেখো তার 12, 13, 14, 15, 5, 7 বছরের একটা প্রিপারেশন ছিল, একটা টিম ছিল ওই লাকটা ক্লিক করার জন্য। তো এই জন্য হয় কি মানে টিম ওয়ার্কটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে একটা টিমকে ম্যানেজ করা, একটা টিম তোমার কথায় ঝাঁপায়া পড়বে কোনো একটা জায়গায়, তোমাকে অ্যানালাইসিস করা প্রবলেম গুলা পিছন থেকে, এটা কোয়াইট ডিফারেন্ট থিং, আর এটা খুব ইম্পর্টেন্ট থিং আমার কাছে কেন জানি মনে হয়। তো এই লাকিলি বা লাকের যে ব্যাপারটা, এটা ভাই খুব বেশি ফরচুনেট হয় কখন, যখন তুমি প্রিপেয়ার থাকো। তো স্টার্ট আপের ক্ষেত্রে অবশ্যই লাকের একটা ফ্যাক্টর থাকবে, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি তোমার একটা গোল থাকবে, একটা প্রিপারেশন থাকবে, তোমার অপরচুনিটি থাকবে, এগুলোর জন্য সবসময় মার্চ করে, এই ব্যাপারটাই হচ্ছে। এরপর আরেকটা ব্যাপার একটি স্টার্ট আপের ক্ষেত্রে ভাইয়া মানে খুব বড় বেরিয়ার হয় কি, তুমি একটি স্টার্ট আপে একটা বাজে ফেজ সবসময় যাবে। তো আমি বলি যে সবসময় এই বাজে ফেজটা মানে হচ্ছে ভাই তুমি যখনই শুরু করবা কোন একটা বিজনেস, তখন দেখবে পুরা দুনিয়াটা ভেঙে পড়তেছে তোমার উপর, মানে যাই ধরতেছো তাই হচ্ছে না, সামথিং লাইক দ্যাট। প্রবল আমার কথা শুনতেছো তোমরা? শোনা যাচ্ছে কথা? জি জি ভাই, শুনতে পাচ্ছি। জি জি ভাই। ঠিক আছে। আচ্ছা। তো তখন হয় কি মানে তোমার উপর মনে হবে সব ভেঙে পড়তেছে, সামথিং লাইক দ্যাট। তো তখন তোমার কাজটা থাকে কি ভাইয়া ধৈর্যটা ধরা। স্টার্ট আপের ক্ষেত্রে ভাইয়া সবচেয়ে বড় মূলধন আমার কাছে যেটা মনে হয়, সেটা হচ্ছে যে তোমাকে অবশ্যই কিপ প্যাশেন্স, মানে তোমাকে ধৈর্য রাখা লাগবে। অনেক কিছু ভেঙে পড়বে, অনেক আপস এন্ড ডাউনস থাকবে। আর এই বর্তমান দেশের এই কন্ডিশনের ক্ষেত্রে দেখবা অনেক স্টার্ট আপ ডিমলিশ হয়ে যাচ্ছে, মানে ভেঙে যাবে। একটা কারণ হচ্ছে ভাইয়া যে এই ধৈর্যটা হারায় ফেলবে, যে আমি এই সময়টায় ক্রাইসিসটা সময় ক্রাইসিস কিভাবে ম্যানেজ করবো না করে হাল ছেড়ে দিচ্ছে, সামথিং লাইক দ্যাট। তো আমার কাছে মনে হয় এটা মানে একদমই, তুমি একটা যখন একটা প্রতিষ্ঠান করছো একটা প্যাশনেট নিয়ে, তো এটা সামান্য একটা ঝামেলায় তুমি যদি এটার হালটা ছেড়ে দাও, ইটস নট এ ওয়াইজ ডিসিশন। আমার কাছে মনে হয় না এটা খুব একটা বোধগম্য ডিসিশন হয়। সে কারণে আমার আমার কথাবার্তা হচ্ছে তোমাকে অবশ্যই কি প্যাশনেস থাকা লাগবে। আরেকটা একটু ঝামেলা হয়, এটা বাংলাদেশের রেসপেক্টে হয়, যে একটা ফিনান্সিয়াল ব্যারিয়ার থাকে, তো এই ফান্ডটা তোমাকে রাইজ করা লাগে, বুঝতে পারতেছো, যে সিড মানিটা যে কোনো একটা বিজনেসের ক্ষেত্রে, এইটার জন্য তোমার ভার্সিটি লাইফটা একটা গোল্ডেন অপরচুনিটি দিতে পারে। এখন ধরো ভার্সিটি লাইফের ক্ষেত্রে হয় কি ভাই, ইউজুয়ালি ধরো আমরা কেউ ম্যাক্সিমামে কেউ কিছু টিউশনি করি, সামথিং লাইক দ্যাট। তো টিউশনি খেললে করলে হয় কি ভাই, তুমি দেখো মাসের প্রথম 2 সপ্তাহ তোমার পুরো রাজার হালে যাবে, এরপরে 1 সপ্তাহ যাবে একদম মধ্যবিত্ত ফ্যামিলির মতো, এরপরে 1 সপ্তাহ যাবে নিম্নবিত্ত, আর লাস্টের যে 2-3 দিন যাবে তুমি পুরো ভিখারির মতো থাকবে, এর কাছ থেকে লোন টোন নিয়ে চলতেছো, সামথিং লাইক দ্যাট। তো হয় কি ভাইয়া, এই ব্যাপারটার ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা মানে বাজে একটা ব্যাপার থাকে। কেন বাজে ব্যাপার থাকে ভাইয়া? কারণ তুমি যত বেশি টাকা খরচ করবা, ধরো তুমি একটা মান্থে 5,000 টাকা খরচ করছো তোমার এক্সপেন্স মানে, পরের মান্থে তুমি কখনোই ওই 5 থেকে 4 কমাইতে পারবা না, 5 থেকে 5.5 হবে, রাইট?
তো আমার কাছে মনে হয় যে তোমার এক্সপেন্স গুলো আছে, অনেক সফটওয়্যার আছে যে তোমার সারাদিনে কি পরিমাণে এক্সপেন্স হচ্ছে না হচ্ছে এগুলো মনিটরিং করা। স্টুডেন্ট লাইফে অবশ্যই তোমার অবশ্যই একটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকা, এখানে হয় কি তোমার সিড মানি গুলাকে একটু 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 করে জমানো। এখন আরেকটা জিনিস জানো, কখন কোনো কিছু বা কোনো একটা সঞ্চয়, কোনো একটা ডিপোজিট কখন ফ্লাওয়ারিশ করে, কখন ফোকাসড হয়, যখন তোমার একটা ফোকাস থাকে যে না আমি এটার জন্য টাকাটা জমাচ্ছি। দেখো তোমার অনেকে একটা দামি মোবাইল কেনার জন্য করে কি টাকা জমাতে থাকে, তখন দেখবা এই জমানোটা বা ডিপোজিট করা রেটটা অনেক হাই থাকে। কেন? তোমার না একটা সার্টেন ফোকাস আছে এই ব্যাপারটাতে। কিন্তু যখনই তোমার ফোকাসটা থাকবে না, তখন তুমি দেখবা যে টাকা উল্টাপাল্টা খরচ করতেছো। এই জন্য হয় কি এই সিড মানিটা, যে আমি একটা স্টার্ট আপে যাবো, আমি একটা বিজনেস করব, এই সিড মানিটা আমার কাছে কেন জানি মনে হয় তোমাদের অবশ্যই ভার্সিটি লাইফ থেকে কি করা উচিত, একটু একটু করে গ্যাদার করা উচিত। কারণ হয় কি ভাইয়া, তখন মানে স্টার্ট আপের সময় দেখবে তোমার কাছে 10,000, 20,000, 30,000 টাকাটা অনেক টাকা মনে হবে, হিউজ টাকা মনে হবে। কারণ দেখবা চারোদিক থেকে টাকা খরচ হয়ে যাচ্ছে। আর স্টার্টআপের ক্ষেত্রে তোমার কিছু মিস ইউজ থাকবে টাকা, কিছু ইনডিসিশনে থাকবা তুমি, এটা হইতেই পারে। আর অনেকে হয় কি দেখো ভাইয়া, মানে অপরচুনিটির ক্ষেত্রে এক দুইটা মিস ডিসিশন নিয়ে ভুল করে ফেলছে। সে ভুল তো মানুষই করে। আর এই ভুল থেকে কিন্তু শিখে। তো এটা করার পরেই সে ভাবে কি না আমি যদি ভুল করে ফেলছি, আর ব্যবসা মনে হয় আমাকে দিয়ে আর হবে না। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে তখন একটু ঝামেলা হয়। তো আমার কাছে মনে হয় যে এই সময়টাতে অবশ্যই আমাদের একটু ধৈর্য রাখা উচিত। তো এইটা ছিল ভাই আমাদের ফার্স্ট এর দিকের যে পোর্শন গুলো ছিল, যে কিভাবে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা কিভাবে ভার্সিটি লাইফটা আমরা কিভাবে লিড করতে পারি, বা আমরা চুজিং এর ক্ষেত্রে কি করতে পারি, এরপর কিভাবে স্টার্ট আপ করতে পারি, এই ব্যাপারগুলো ছিল। আর ছোটখাটো এর পরের ক্ষেত্রে আমি আসবো হচ্ছে অ্যাকচুয়ালি আমাকে যে কারণে এখানে ডাকা, ফিটনেসের ব্যাপারটাতে, এটা নিয়ে আমি একটু কথা বলতে আসবো। আসার পর আর বেশিক্ষণ মনে হয় বাড়াবো না, কারণ আমাদের মনে হয় কোশ্চেন অ্যান্সারিং আছে, তাই না? অনেকে কোশ্চেন করবে, আমাদের অ্যান্সার করবে, রাইট? হ্যাঁ, ওকে, অনেকগুলো কোশ্চেন অলরেডি চলে আসছে ভাই। একটু জোরে বলো ভাই, আমি শুনতেছি না। হ্যালো? লাস্ট পয়েন্টে ভাই কিউএনএ সেশন একটা আছে, অনেক কোশ্চেন চলে আসছে। আপনার চলে মানে আসছে। বক্তব্য শেষ হলে আমরা ওই সেশনে চলে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন। হ্যাঁ, হ্যাঁ। আমার বেশি দূর টানবো না, কারণ হচ্ছে আমার ফিটনেস এর ক্ষেত্রে মানে যেই কি ওয়ার্ড গুলো এগুলো বলবো আস্তে আস্তে। আর হচ্ছে কিভাবে এই ছোটখাটো এই জিনিসগুলো কিছু মেনটেন করা যায়, রাইট? তো আমি একটু আসি ভাইয়া, আমি নর্মালি লিটারলি আমি এই যে সেগমেন্টটা বা এই তোমাদের এই যে আয়োজনে ফার্স্ট টাইম এইভাবে আসাতে আমি খুব বেশি খুশি হয়েছি আর কি। কারণ এটা খুব প্যাশনের জায়গা আমার। তো আমাকে ম্যাক্সিমাম সবাই ডাকে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি পড়ার বিষয় আর কি। তো 10 মিনিট স্কুলে একই জিনিস। তো আমি নর্মালি মনে হয় না, 10 মিনিট স্কুলে আমাদের একটা সেশন চলতেছিল আর কি ফিটনেস এর। এটা সেকেন্ড মানে লাইভ ফার্স্ট সেশন, যে ফিটনেস নিয়ে কথা বলতে আসতেছে। আমি আমার জিমের পেজ থেকে আসছি, কিন্তু কোথাও গেস্ট হিসাবে ফার্স্ট। হ্যাঁ ভাই। তো আমার খুব ইমোশনাল সেগমেন্ট এটা একটা, আচ্ছা। বলতে পারবো যে এই সেগমেন্টে ফার্স্টে আসছে। তো ফিটনেস জার্নির ক্ষেত্রে ভাইয়া ফার্স্টের দিকে ব্যাপারটা একটু বলি, যে আমাদের সবচেয়ে বেশি অবহেলিত হয় আমাদের শরীরটা আমাদের কাছে। দেখো তুমি অনেক ভাবে মানে হিউজ ভাবে মিস ইউজ করো। কিভাবে মিস ইউজ করো একটু বলি, মানে আমাদের ভার্সিটি লাইফের ক্ষেত্রে তোমার যখন রেগুলার লাইফ চলতেছে, মানে ক্লাস চলতেছে, রেগুলার ক্লাসের সময় তো কেউ পড়োই না, এটা আমি জানি, খুব কম জন, খুব আঠাল না হলে পড়ো না। তো তখন হয় কি ভাইয়া, তুমি তোমার পড়াগুলো সিটির জন্য জমায় রাখো। আর তখনকার রাতগুলা কি থাকে, অনেকটা পার্টি বহুল থাকে, হলে থাকে। এই বন্ধু হঠাৎ করে বসে খেতে চলে যায়, এটা করতে চলে যায়, ওখানে চলে গেছে। তো রাতে হয় কি, সারাদিন এসব দৌড়াদৌড়ি করার পর রাতেও তোমার বডিটা একটু শান্তি পায় না, রাইট? এরপরে হুম, পরীক্ষার হুম, আগে হুম। তো তুমি জানোই, একটা সিটি পরীক্ষার আগে বা যে কোনো একটা পরীক্ষার আগে হিউজ একটা প্রেশার দিচ্ছ তুমি। তো তখন ঝামেলা হয় কি, ভার্সিটি লাইফে সবচেয়ে একটা বাজে ব্যাপার হয় আমাদের ঘুমটা খুব কম হয়। তো এই জন্য তুমি ভার্সিটি লাইফের ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা জিনিস দেখবা, যে ওর এই 4 বছর 5 বছরে চেহারা বলো, ম্যাচুরিটি বলো, হরমোনও একটু চেঞ্জ হতে থাকে। কারণ বয়স বাড়তেছে আস্তে আস্তে, তো সবকিছুতে চেঞ্জ হয়। অনেকে চুল পেকে যায়, অনেকে চুল পড়ে যাচ্ছে, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু প্রবলেম হয়। এটা জেনেটিক্যালিও হতে পারে, কিন্তু হয় কেন ভাইয়া জানো? মোস্ট প্রবাবলি একটা জিনিস হচ্ছে যে আমাদের ডায়েটটা খুব বাজে থাকে, কারণ ডায়েটটা পুরোপুরি আমাদের হাতে থাকে। যতদিন বাসায় থাকে এতদিন বাসায় থেকে কিন্তু দেখো অনেকে চেহারা সুরত ভালো হয়ে গেছে। কেন? বাইরের খাওয়া নাই, এত উইয়ার্ড হুম, হুম। খাওয়াগুলো নাই বাইরের। আর তেমন তুমি রোদে যাচ্ছ না, ঘুম ঠিক মতো হচ্ছে, এই জন্য অনেকের চেহারা সুন্দর হয়ে গেছে, গ্লো করতেছে। কেন? অ্যাকচুয়ালি তুমি তোমাকে সময় দিতে পারছো। তো এভাবে খুব আননেসেসারি অবশ্য বেশি সময় ধরে ঘুমানো খারাপ। তো আমার কথা হচ্ছে কি, তোমার স্লিপ সাইকেলটা একদম ঠিক থাকা লাগবে, যে তুমি কোন সময় ঘুমাচ্ছ, কোন সময় উঠতেছো। তো ভার্সিটিতে এটা মেনটেন করে একটু টাফ, কিন্তু আমার মনে হয় কি দেখো, মানে তুমি কিছু উইয়ার্ড টাইম হলে এটা মেনটেন করতে পারো। অন্তত ধরো 6 ঘন্টার একটা স্পেন দিতেই পারো তুমি। ধরো এটা রাতে 2টা থেকে 8টা হোক, রাতের 1টা থেকে 7টা হোক, কিন্তু এই যে একটা টাইম স্পেন, যে তোমার এই সময় ঘুমাবা তুমি,
এটাকে মেন্টালি কি করা বলো ভাই, ট্রেন আপ করা। পরীক্ষার আগে কিছু জিনিস চেঞ্জ হতে পারে, পরীক্ষার আগে আমাদের সবারই কিছু জিনিস চেঞ্জ হয়, একটু এক্সট্রা পড়া লাগতে পারে, এটা ঠিক আছে, এটা ওকে। কিন্তু তুমি অল ওভার দ্য ইয়াতে যখন ঘুম আসতেছে তুমি ঘুমায় পড়বে এরকম না। ঘুমের একটা প্রিপারেশন থাকে যে তোমার হাতের কাছ থেকে মোবাইল দূরে থাকবে, রুমটা পুরোপুরি অন্ধকার থাকবে, ঘুমাবা। কারণ হচ্ছে কি ভাইয়া, এই যে ঝামেলাগুলো, যে তুমি ঘুমাচ্ছ না ঠিকঠাক মতো, একটা হেলদি নিউট্রিশন নিচ্ছ না, এইটা তোমার এখন বডি নিচ্ছে। কারণ কি জানো, বডি তোমাকে হরমোন দিয়ে, হরমোনাল ব্যালেন্স দিয়ে সাপোর্ট দিচ্ছে। কিন্তু এই যে তুমি হরমোন গুলো মিস ইউজ করতেছো, এইটা তোমাকে লং রানে খুব ঝামেলা দেবে। দেখো, আফটার 35, আফটার 40 আমরা খুব দ্রুত বুড়ো হয়ে যাই। এটা কেন হচ্ছে জানো ভাইয়া, তুমি একটা প্রপার ডায়েট মেনটেন করতেছো না, একটা এক্সারসাইজ করতেছো না, সামথিং লাইক দ্যাট, সেই কারণে। আর আমাদের এখন কিন্তু বডি অ্যাক্টিভিটি টেন্ডস টু জিরো হয়ে গেছে অলমোস্ট। কারণ দেখো, ভার্সিটিতে বসে ক্লাস করতেছো, এরপর তুমি কোথাও গিয়ে বন্ধুদের সাথে বসে আড্ডা মারতেছো, এবার ধরো তুমি এখন ইয়াতে অনলাইনে প্রচুর গেম, পাবজি টাবজি হিউজ গেম আছে, তুমি ওইটা খেলতেছো। মানে তোমার বিনোদন সব হয়ে গেছে চেয়ার ভিত্তিক। দেখো আগে যেরকম খুব বেশি অ্যাক্টিভিটি ছিল, যেমন আমাদের একদম যখন আমরা খুব ছোট ছিলাম, আমাদের খেলাধুলা মানে হচ্ছে পাড়ার রোডে মহল্লায় গিয়ে আমরা ক্রিকেট টিকেট খেলতাম, ফুটবল খেলতাম, এটা খেলতাম, এটা খেলতাম। আস্তে আস্তে এই অ্যাক্টিভিটি গুলো অনেক কমে গেছে। এই জন্য দেখো নর্মালি, দেখুন এই মহামারীটা আমাদের খুব বড় একটা শিক্ষা দিচ্ছে। দেখো কোনো ভ্যাকসিন নাই, কিছুই নাই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কারা সুস্থ হচ্ছে, যাদের অ্যান্টিবডি, যাদেরকে কি করতেছে বলো, সাপোর্ট দিচ্ছে, তারাই সুস্থ হচ্ছে, রাইট? আল্লাহর উপর ডিপেন্ড করতেছে, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশি সুস্থ হচ্ছে। তা আমার একটা জিনিস হচ্ছে কি, দেখো আল্লাহ তোমাকে এত সুন্দর একটা শরীর দিচ্ছে, এত ব্যালেন্স একটা সিস্টেম, তুমি কল্পনা করতে পারবে না কি পরিমাণ অর্গানিক রিয়াকশন, কি পরিমাণ ব্যালেন্সড একটা ব্যাপার পিএইচ তোমার পুরো হিউম্যান বডিতে চলতেছে। কি সুন্দর একটা স্পন্দন চলতেছে, তাই না? একটা ভাইব্রেশন চলতেছে, একটা বডি মেকানিক্স। তুমি কোনো কিছু করতেছো, সেন্সটা সাথে সাথে তোমার ব্রেনে যাচ্ছে, এত সুন্দর একটা যন্ত্র তোমাকে দিচ্ছে। এখন দেখো তুমি, আমার নর্মালি কথাবার্তা হচ্ছে, ধরো তুমি খুব দামি একটা ফোন কিনতে, ফোন কিনতে পারো দামি, তুমি ফোন কিনার মনে আছে ফার্স্টে ফেজ তুমি কত যত্ন করে রাখো, পকেটে সারাক্ষণ আছে কিনা, কিছুক্ষণ পর পর হাতায় দেখো বাসটা আছে কিনা। তা আমার মনে হয় একটা, তুমি একটা মেশিনের যদি এত যত্ন নিতে পারো, তাহলে তুমি তোমার কেন নিবা না? আমার লজিকটা হচ্ছে এটা। তুমি দেখো মানে নর্মালি কি করো, এটার জন্য একটা কাভার কিনো, গ্লাস প্রোটেক্টর কিনো, সামথিং লাইক। তো আমার কাছে মনে হয় তুমি যার মধ্যে তুমি বাঁচতেছো, যার ভিতরে তুমি আসো, তার কেন তুমি যত্ন নিবা না? আমার কথাটা হচ্ছে এটা। তো এটার ক্ষেত্রে অবশ্যই, কারণ অবশ্যই কি লাইফে কিছু আপস ডাউন থাকে, ধরো তুমি কিছু অসুস্থ ছিল, ফ্যামিলি মেম্বার অসুস্থ ছিল, দৌড়াদৌড়ি করতেছো, সামথিং লাইক, এরকম কিছু ফেজ থাকবে। কিন্তু তোমার যে ফিটনেস গোলটা, এটা ঠিক রাখা লাগবে। যেমন স্টিভ জবস কিন্তু একটা কথা বলছিল যে, আমি সবচেয়ে বেশি অবহেলিত করছি কাকে, অবহেলা করছি কাকে, আমার ফিটনেস, আমার স্বাস্থ্য, পরে এটা আমাকে খেসারত দিতে, রাইট? দ্যাটস দ্য থিং। তো আমার কাছে মনে হয় কি ভাই, দেখো মানে তুমি যত কোটি টাকা মালিক হও, তুমি বুড়া বয়সে হচ্ছে তুমি নিজে খেতে পারতেছো না, তোমার ব্যাংকে দেখবা 1,000 কোটি টাকা আছে, তো আমার কাছে মনে হয় যে এটাতে কোনো সার্থকতা নেই। যে তুমি সুস্থভাবে থাকো, স্ট্রংলি থাকো, এটার মধ্যে একটা বিশাল একটা সার্থকতা লুকায় আছে, রাইট? তো এইটার জন্য যে ব্যাপারটা একটু বলি, ফার্স্টের দিকে একটু খেয়াল করা লাগে, ভার্সিটি লাইফের ক্ষেত্রে ভাই আমাদের ডিসিপ্লিন থাকা লাগে। আর খুব সবচেয়ে একটা ভালো ব্যাপার কি, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকো। ধরো তুমি স্পোর্টস এর মধ্যে আসো, তুমি জিমনেশিয়ামে আছো, সামথিং লাইক। ওরা যারা স্পোর্টসম্যান, ওরা কিন্তু ড্রাগস এর সাথে রিলেটেড হতে পারে। অ্যাকচুয়ালি হয় কি, ধরো জিম বা তুমি স্প্রিন্টার, তো তোমার কার্ডিওভাস্কুলার স্ট্রেংথ অনেক বেশি থাকা লাগে। যদি তুমি এনি কাইন্ড অফ ড্রাগস এর সাথে ইনভলভ থাকো, তোমার বডি তোমাকে দিবে না এটা করতে, রাইট? এটার জন্য হয় কি, খুব একটা বাজে ব্যাপার ড্রাগস, সিগারেট বা সামথিং লাইক এসবের জন্য। এইগুলা এড়াতে হলেও তুমি দেখা যায় তোমাদের খুব সুন্দর ফিটনেস মেনটেন করতে চাই, তুমি অবশ্যই এই এনভায়রনমেন্ট গুলোতে থাকা লাগবে, স্পোর্টি এনভায়রনমেন্টের মধ্যে থাকা লাগবে। যেমন অনেকে বাইরের দেশে যেটা প্রচুর হয়, যে অনেকে হাইকিং করতে চলে যায়, পাহাড়ে ঘুরতে চলে গেছে, সাইক্লিং করতেছে। কিন্তু আমাদের দেশে এই ব্যাপারগুলো আস্তে আস্তে কমতেছে, অনেক কমতেছে। সাঁতার কাটা, এইসব জিনিসগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই। তো আমার কাছে কেন যেন মনে হয়, তুমি যেটার মধ্যে বাঁচতেছো সেটা তুমি টেক কেয়ার না নিলে কিন্তু এই ব্যাপারটা। আর অবশ্যই স্টুডেন্ট লাইফের পর আফটার, আমি যে বললাম প্রেজেন্টেশনের ব্যাপার, তো প্রেজেন্টেশনের ক্ষেত্রে ভাইয়া এটা সত্যি কথা, তুমি ট্রু বিলিভ করো না করো, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের একটা ব্যাপার থাকে। এখনো বাংলাদেশের মানুষ আগে দর্শনধারী, পরে গুণ বিচারী, সামথিং লাইক ট্রু এটা। এখন ধরো তোমার ফিজিক্যাল একটা তোমার কথার মধ্যে কনফিডেন্ট আছে, তোমার ফিজিক্যাল ফিটনেস থাকলে হয় কি, তোমার অটোমেটিকলি একটা কনফিডেন্ট ডেভেলপ করে, কোথাও জায়গায় একটা স্পিচ দেওয়া, সামথিং লাইক এটা ডেভেলপ করবে, এটা স্বাভাবিক জিনিস। এই জিনিসগুলোকে মেনটেন করা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, দেখো হ্যাঁ আমাদের ভার্সিটি লাইফের ক্ষেত্রে আমরা যারা হলে থাকি, আমাদের প্রপার ডায়েট মেনটেন করার জন্য টাফ। তো আমার তখন ছোট ছোট কিছু হ্যাকস ইউজ করতে, কি ইউজ করতে পারি বলো ভাই?
যে আমার নর্মালি তুমি যদি একটা বেসিক ডায়েটে থাকতে পারো, আমি জাস্ট দুইটা রুলস এটা অ্যাপ্লাই করলে দেখবা যে তোমার বডিতে ফ্যাটের কোয়ান্টিটি হিউজ কমে যাবে। যে ফার্স্ট যে জিনিসটা থাকবে, তুমি সুগার জাতীয় জিনিস, সুগার চিনি, এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে মারাত্মক একটা ড্রাগস। এটা না নেওয়া আর এটা যতটা সম্ভব কম নেওয়া, এটা ভালো। আর সেকেন্ড জিনিস হচ্ছে তুমি তোমার লাস্ট যে মিল, শেষ খাবারটা উইদিন 8 or 8:30 PM, মানে রাত 8টা 8:30টার মধ্যে খেয়ে ফেলো। তাহলে হয় কি, 8:30 থেকে ধরো তুমি পরের দিন সকালে 8:30 বাজে তুমি নাস্তা খেলে বা 8টা বাজে নাস্তা, এই যে 12 ঘন্টার একটা টাইম স্পেন্ড থাকে, তো এটাকে ইন্টারমিটেন্ট ফাস্টিং বলে। এটাতে হয় কি, বডি তোমার মেটাবলিজম রেট স্ট্রং হয়, মেটাবলিজম রেটে মানে মেটাবলিজমে একটু সে রেস্ট পাচ্ছে, তোমার বডিতে অ্যান্টি ডিটক্স মানে তোমার বডির যে বিষাক্ত জিনিসগুলো এগুলো বের করে দেওয়ার সে একটা সময় পাচ্ছে। তো এই আচ্ছা জিনিসটা আচ্ছা আচ্ছা। বেসিক্যালি ভার্সিটি লাইফে কেউ মেনটেন করে। আর অবশ্যই এখন তো অনেকগুলো আমাদের কিছু রিস্ট ওয়াচ বের হয়েছে, তোমার স্টেপস কাউন্ট করে, তোমার একটা টার্গেট গোল থাকবে যে 5,000, 6,000, 10,000। যেমন আমার গোল হচ্ছে 10,000 স্টেপস পার ডে। তো এটা আচ্ছা আচ্ছা। ধরো তুমি মোটামুটি 1-1.5 ঘন্টা হাঁটলে মনে হয় হয়েছে, 2 ঘন্টা তোমাকে হাঁটালে। তোমাকে একটা গোল ইয়া করা, ধরো তুমি স্টেপস করতে পারলাম তো কোনো সমস্যা নেই, ভার্সিটির বারান্দার করিডোরে তুমি হাঁটো, বাসার করিডোরে হাঁটো, হেঁটে 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 তুমি এই জিনিসটাকে ফিল আপ করো, সামথিং লাইক। আর আমি খুব পার্সোনালি একটা জিনিস বিলিভ করি কি, একটা সোসাইটি বা একটা জেনারেশন যদি তুমি মেনটেন করতে পারো বা একটা ফ্রেন্ড সার্কেল মেনটেন করতে পারো যারা ফিটনেস এর প্রতি ইনভলভ, তো ওই ফ্রেন্ড সার্কেল গুলোর ক্ষেত্রে হয় কি ব্যাপারটা, ওরা হেলদি থাকে, ওদের ব্রেন গুলো ফোকাস থাকে, খুব এনার্জেটিক থাকে, এই জিনিসগুলো। যেমন এটার জন্য খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকে হচ্ছে জিম। জিমের ক্ষেত্রে হয় কি, তুমি তোমার একটা টাইমিং থাকে রেগুলার, যে আমি এটা থেকে এই টাইমের মধ্যে যাবো, এটা থেকে এই টাইমের মধ্যে যাবো, তো একটা ইনস্টিটিউশনের মতো থাকে। তো তোমার নর্মালি তোমাদের সময় তোমাদের ভার্সিটিতে মনে হয় জিমনেসিয়াম আছে, রাইট? ম্যাক্সিমাম জি ভার্সিটি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ভাই। তোমাদের যে ব্যাপারটা, আমি এত টাইম থেকে এত টাইম একটা ব্যাচ ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা জোন ক্রিয়েট করো, যে আমরা এতটা থেকে এতটা পর্যন্ত যাবো বা এতটা থেকে এতটা পর্যন্ত সাইক্লিং করবো, হাঁটবো, সাঁতার কাটবো সপ্তাহে একদিন। এই জিনিসগুলো ভাই এগুলো একটু মেনটেন করা লাগবে। আর সবথেকে হার্মফুল জিনিস হচ্ছে আমাদের মধ্যে ভাইয়া, এই যে বাইরের ফাস্ট ফুড হিউজ অ্যামাউন্ট অফ আমাদেরকে হার্ম করতেছে। লটস অফ অ্যামাউন্ট অফ ফ্যাট থাকে, সুগার থাকে যেগুলো। কারণ আমার কাছে মনে হয় যে তুমি সব সময় যে একদম পুরো নিরামিষ ভোজী হয়ে থাকবা, এটা হয়ে থাকবে এরকম কিছু না। আমার হচ্ছে তুমি সপ্তাহে 1 দিন খাও, 2 দিন খাও, কিন্তু নট মোর দেন দিস, মানে এর থেকে বেশি না। এর থেকে বেশি খেলে হয় কি ভাইয়া, দেখেন তোমার হরমোন গুলো এগুলোকে ম্যানেজ করতে 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 এগুলো উইক হয়ে যাচ্ছে আস্তে 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 আস্তে। তোমার বডি সিস্টেম উইক হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে কি, তুমি যখনই বাইরের কিছু খাচ্ছ, এগুলোতে হয় বিভিন্ন ভাইরাস থাকতেছে, এটা থাকতেছে, তো তোমার অ্যান্টিবডি এগুলার বিরুদ্ধে যুদ্ধ করতে 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 কি হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তো এখানে আরেকটা ব্যাপারও থাকে যে আনহেলদি যেসব ফ্যাট গুলো থাকে এগুলো আমাদের ইন্টারনালি ড্যামেজ করে। যে আমাদের একদম অনেক প্রি ম্যাচিউর কিছু স্ট্রোক হয়, দেখছো অনেক ইয়াং ইয়াং মানুষগুলোর স্ট্রোক হচ্ছে হুম হুম। 30-35-এ ভর্তি হচ্ছে। এগুলো হচ্ছে কি ভাই, আমাদের আনহেলদি একটা ফুড হ্যাবিট, আর এগুলো না এডিকশনের পর্যায়ে চলে যায়। জাঙ্ক এডিকশন কিন্তু আছে ভাই, ধরো ও জাঙ্ক ফুড ছাড়া কিছু মুখে লাগতেছে না, টেস্টিং সল্ট জাতীয় খাবার না হলে সে খেতে পারতেছে না। তো এই জিনিসগুলো একটু আমাদের মেনটেন করা। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া আমাদের ক্ষেত্রে, মানে ফিটনেস এর ক্ষেত্রে আমি লাস্টের কয়েকটা জিনিস একটু বলবো, এটা বলে শেষ করবো, এরপর কোশ্চেন এর অ্যান্সারে যাবো। যে তোমরা তোমাদের বডি টাইপস গুলো হ্যাঁ। একটু জানো, যে আমার বডি টাইপস গুলো কেমন। যেমন যারা খুবই একটু মোটা টাইপের থাকে জেনেটিক্যালি, তো এদেরকে আমরা বলি এন্ডোমর্ফ, মানে এদের বাল্কিনেস। তো ওদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে ওদের কার্বের অ্যামাউন্টটা, কার্বোহাইড্রেট গুলো একটু কমায় খাওয়া, সুগার লো সুগারের জিনিসগুলো খাওয়া, এই জিনিসগুলো ওদেরকে কার্বোহাইড্রেটটাকে একটু মেনটেন করা, যতটা কম খেতে পারে। আরেকটা হচ্ছে একটোমর্ফ, যাদের বডিতে একদমই কোনো মাংস টাংস নেই, একদম ঝিঞ্জরা থাকে নর্মালি, তো ওদের মেটাবলিজম, তোমাদের মধ্যে অনেক ফ্রেন্ডস আছে যে প্রচুর খায়, তাও ওর কোনো শরীর টরিল হচ্ছে সামথিং লাইক এরকম থাকে। তো এরা হচ্ছে একটোমর্ফ টাইপের। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হয় কি ভাই, তো ওদের ক্ষেত্রে হচ্ছে একটু প্রোটিন জাতীয় খাবারগুলো একটু বেশি খাওয়া। আর অনেকেই হয় জেনেটিক্যালি ফিজিক্যালি দেখা যায় যে ওর বডিটা মোটামুটি স্ট্রাকচারাল ভাবে থাকে, বা জিমে যাচ্ছে সে, একটু খুব সুন্দর নাইস ফিজিক আছে, এগুলোকে বলে মেসোমর্ফ। তো এগুলো নিয়ে একটু জানা, আমার কাছে মনে হয় কি ভাইয়া, তুমি ফেসবুকে অনেক কিছু টাইপের ইনফরমেশন দেখো, এর মধ্যে ফিটনেস রিলেটেড কিছু ইনফরমেশন গুলোকে ট্র্যাক করা, কোনো পেজে লাইক দেওয়া, তখন কি বারবার একটা জিনিস যখন রিমাইন্ড হয়, তখন আমাদের মধ্যে এই জিনিসটা কি আসে বলে একটা সচেতনতা চলে আসে, রাইট? এই জিনিসগুলো করা। সেকেন্ড জিনিস হচ্ছে অবশ্যই হুম দিনে 30 মিনিট 30 মিনিট বডিটাকে অ্যাক্টিভ রাখা, এমনি হবে, সেটা সাইক্লিং হতে পারে, সেটা সাঁতার করে হতে পারে, সেটা হেঁটে হতে পারে। তা আমার কাছে মনে হয় তুমি 24 ঘন্টার মধ্যে যদি 30 মিনিট তোমার শরীরকে না দিতে পারো, 30 to 45 মিনিট না দিতে পারো, তাহলে অ্যাকচুয়ালি তুমি তোমার বডি ডিজার্ভ করো, ট্রু। এই একটা ব্যাপার থাকতে পারে।
তো আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো বাড়ানো লাগবে। আর হচ্ছে তুমি একটা কমিউনিটি মেনটেন করতে পারো, আশেপাশের কোনো জিম, ধরো যারা ভার্সিটিতে আছে ভার্সিটির জিমনেশিয়ামটা ইউজ করতে পারো, যারা বাসায় থাকো বাসার আশেপাশে প্রচুর জিম আছে সেখানে ইনভলভ হতে পারো। তাহলে হয় কি, একটা কমিউনিটি যখন তুমি মেনটেন করতেছো তখন ওই কমিউনিটি থেকে তোমার একটা তাগিদ আসে যে না সবাই যাচ্ছে, আমাকে ডেভেলপ করা লাগবে, একটা কম্পিটিশনের মধ্যে সামথিং লাইক দ্যাট। ওকে, তো আমরা এখন মনে হয় একটু প্রশ্ন উত্তর পর্বে যাই নাকি হিমেল? জি ভাই, হ্যাঁ আমরা হ্যাঁ শিওর ভাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। অনেক কোশ্চেন ভাই অলরেডি আপনি অ্যান্সার দিয়ে দিয়েছেন, তারা যারা কোশ্চেন গুলো করছে তার মধ্যে অনেক অ্যান্সারই চলে আসছে। হুম হুম তার মধ্যে থেকে ভাই কিছু কোশ্চেন, যেমন এটা দেখলাম যে প্রথম দ্বিতীয় বর্ষ স্টুডেন্ট হিসেবে ফিউচার হুম। ক্যারিয়ারের জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করা উচিত, এইটার ব্যাপারে ভাই আপনি কি বলবেন ফার্স্ট আর এটা সেকেন্ড কোন ইয়ার বর্ষে স্টুডেন্টের জন্য? একটু আরেকবার বলবা? প্রথম আর দ্বিতীয় বর্ষ, মানে দ্বিতীয় বর্ষে। ফার্স্ট ইয়ার আর তো সেকেন্ড ইয়ার। এখন হচ্ছে কি ভাইয়া, প্রথম আর দ্বিতীয় বর্ষের ক্ষেত্রে ফার্স্টের দিকে আলিবাবার যে পরিচালক জাকমা উনি একটা কথা বলতেছিল যে লাইফের, উনি অবশ্য অনেক টাইম স্পেনে, কারণ চীনারা তো অনেকদিন বাঁচে, সেই টাইম স্পেনে বললো যে একটা মানুষ ধরো 40 বছর পর্যন্ত রিস্ক নিতে পারে, নতুন স্টার্ট আপ করতে পারে, এরপর একটা মেক ডিসিশন। কিন্তু বাংলাদেশের রেসপেক্টে আমি যদি বলি, তুমি বিলো 30 মানে 30 নিচ পর্যন্ত তুমি সার্চিং করতে পারো, ট্রায়াল এন্ড এরর যে প্রসেসটা, আমি এই বিজনেসটা করতে পারি, এই স্টার্ট আপটা কেমন হতে পারে, সামথিং লাইক তুমি এগুলো করতে পারো। কিন্তু এর পরে ভাইয়া 30 পরে তোমাকে একটা জায়গায় স্টেবল হওয়া লাগবে। তো তুমি যদি দেখো, আমার কাছে মনে হয় ফার্স্ট সেকেন্ড ইয়ারে থাকো, তুমি রিসার্চটা করো যে অ্যাকচুয়ালি কোন জায়গাটায় তুমি বেস্ট, তুমি স্কিল ডেভেলপমেন্ট করো। কারণ স্কিল ডেভেলপমেন্ট করলে ধরো তুমি একটা নতুন জিনিস শিখা শুরু করলে, এখন এটাতে যে তুমি বস হয়ে যাবো তুমি জানো না, ধরো শিখার মাঝখানে তুমি দেখলে তোমার ভালো লাগতেছে না, বা তুমি এটা মনে হচ্ছে তোমার জন্য না, দেন তুমি সেকেন্ড জিনিস ট্রাই করতেছো বা ওইটা চেষ্টা করতেছো। তো আমার কাছে মনে হয় ফার্স্ট সেকেন্ড ইয়ারটা হচ্ছে ভাই তুমি তোমার স্কিল প্রোপাগেশনে কাটাও, যে কি পরিমাণ প্রোপাগেট করতে পারবা, কোনটা ভালো। আর সবচেয়ে বাংলা কথায় বলতে গেলে, তুমি ফার্স্ট সেকেন্ড ইয়ার নিজেকে চিনো তুমি লিটারালি, যে আমি অ্যাকচুয়ালি কি চাই, সামথিং লাইক দ্যাট। হুম হুম। আমার মনে হয় ভাই ফার্স্ট ইয়ারে সবকিছু একবার করে টেস্ট করা উচিত, যে আমরা কি চাচ্ছি, আমরা কি করতে পারবো, প্রত্যেকটা বিষয় আমাদের একবার করে টেস্ট করা উচিত। হ্যাঁ, আমি তো এটাই বললাম, মানে হিমেল আচ্ছা ভাই হচ্ছে কি, কথাটা আমাদের অপরচুনিটি নেওয়া লাগবে, চেক করা লাগবে অ্যাকচুয়ালি হচ্ছে কিনা। হ্যাঁ, হুম হুম এরপর। হুম, এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা ভাই, আমরা পরের প্রশ্ন চলে যাই। হুম। আমাদের পরের কোশ্চেনটা ছিল যে আমাদের নিজেদের সেলফ ডেভেলপমেন্টের জন্য কোন কোন বিষয়ের উপর আর কি জোর দেওয়া উচিত। আচ্ছা ভাইয়া, নিজেদের সেলফ ডেভেলপমেন্টের জন্য ভাইয়া আমার কাছে ফার্স্টে মনে হয় কি, সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে হচ্ছে তোমাকে নিজেকে কন্ট্রোল করা, সেলফ যে কন্ট্রোলের সিস্টেমটা সেটা। যেমন দেখো, নিজেকে কন্ট্রোল করার ক্ষেত্রে কিছু খুব নাইস কিছু অ্যাপস আছে, হচ্ছে ম্যাজিক্যাল 21 ডেজ, সাইকোলজিতে একটা কথা বলে, রাইট? যে তুমি কোনো একটা অভ্যাস বা কোনো একটা স্কিল তোমাকে ডেভেলপ করতে চাই, আমার কাছে মানে হ্যাবিট অ্যাডপ্ট করা, এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। যে আমি প্রতিদিন 30 মিনিট হাঁটবো, আমি প্রতিদিন হুম হুম। বইয়ের কোনো একটা বইয়ের, যে কোনো এক্সট্রা কারিকুলাম বইয়ের 30 পাতা পড়বো, 20 পাতা পড়বো, এটাকে কন্টিনিউ মেনটেন করা। ওই সাইকোলজিতে বলে 21 ডেজ যদি তুমি মেনটেন করতে পারো, ওই হ্যাবিটটা তোমার অ্যাডপ্ট হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে তোমার নিজেকে কন্ট্রোল করাটা তোমাকে অবশ্যই শিখা লাগবে ফার্স্ট। আর তুমি যদি তোমার নিজেকে কন্ট্রোল করতে পারো, তুমি যে কোনো স্কিল ডেভেলপ করতে পারো, রাইট? কারণ আমার কাছে এটা মনে হয়, হুম। আমার ভিতর যে তখন হয় কি, তুমি নিজেকে কন্ট্রোল করা মানে তুমি একটা ডিসিপ্লিনে চলে যেতে পারো, মানে যে কোনো ডিসিপ্লিন তুমি অ্যাডপ্ট করতে পারো। আর স্কিল, কোন একটা স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে ভাইয়া ফার্স্ট এবং লাস্ট কন্ডিশন হচ্ছে তোমাকে ডিসিপ্লিন থাকা লাগবে, রেগুলারিটি থাকা লাগবে, প্যাশনেট থাকা লাগবে, রাইট? ওকে। ওকে ভাই, আমরা থার্ড কোশ্চেনে আছে যে কোয়ারেন্টাইনে ঘরে লস বা মেইনটেইন করার উপায়গুলো যদি একটু বলতেন, মানে সরি, কোয়ারেন্টাইনে আমরা এখন যে কোয়ারেন্টাইনে আমরা ঘরে বসে কিভাবে করতে পারি বা মেইনটেইন করতে পারি কিভাবে আমরা, মানে আমাদের বডিটাকে। মেনটেন করতে পারে, রাইট? এখন হ্যাঁ। কোয়ারেন্টাইনের ক্ষেত্রে ভাই একটু বলি, এই সময়টাতে আমার কাছে কেন যেন মানে ফার্স্টের জিনিস হচ্ছে, মানে তুমি তোমার যদি ফিজিক বা বডি মেনটেন করতে চাও, ফার্স্ট তোমার যে ব্যাপারটা হচ্ছে, ফার্স্ট ব্যাপারটা হচ্ছে তোমাকে অবশ্যই তোমার ডায়েটের ব্যাপারটা খেয়াল রাখা লাগবে। এখন তুমি যত এক্সারসাইজ করতেছো, তোমার যদি ডায়েট ঠিক না থাকে, তাহলে তোমার এক্স্যাক্টলি এরপর আর কিছুই ঠিক থাকবে না। তো আমার মনে হয় কোয়ারেন্টাইনের ক্ষেত্রে আমাদের বডি অ্যাক্টিভিটি হিউজ কম থাকে সবার, খুবই কম। তো তোমার ফুড ইনটেকটা ভাইয়া তুমি খুব কমায় দাও। তো হয় কি ভাই, আমরা প্রতিযোগিতা করে, যে ফেসবুকে এখন দেখবা খুব বেশি থাকে যে বিভিন্ন রেসিপির ছবি, একজন একটা জিনিস রান্না করছে, ট্রাই করছে, এগুলো ছবি, ডেজার্টের ছবি। তো আমার কাছে মনে হয় যে ফুড ইনটেকটা যতটা কমায় দিতে পারো, মানে যতটা কম থাকতে পারে, সুগার জাতীয় খাবার একদমই না, ফ্যাট জাতীয় জিনিসগুলো যতটা কম, একদম ন্যাচারাল যে আমাদের বাঙালির যে খাওয়া। ভাতও কিন্তু খারাপ না, ভাত, অনেকে ভাতের প্রতি একটা ফোবিয়া থাকে, আল্লাহ কার্বোহাইড্রেট,
এটা প্লেন কার্বোহাইড্রেট, খুব ভালো। তো এখন কাহিনী হচ্ছে তুমি যদি পরিমাণে কম খাও, পরিমাণে কম খেয়ে তুমি ভাত ডাল মাছ মাংস যাই খাইতেছো, কিন্তু আমার মনে হয় না এই এক্সেসিভ সুগার টাইপের জিনিসগুলা, ফ্যাট টাইপের জিনিসগুলা, এগুলা যতটা একটু কি করা যায়, অ্যাভয়েড করা যায়। আর কিছু সার্টেন কিছু বেসিক এক্সারসাইজ থাকে, পুশ আপস থাকতে পারে, চিন আপস থাকতে পারে, স্কোয়াটস থাকতে পারে, হিউজ অ্যামাউন্ট আছে নেটের যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। তুমি ধরো 30 মিনিটস আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো, বারফি জাম্প থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আর আমাদের ক্ষেত্রে আমি ছোট একটা প্রমোশন বলে, আমাদের জিমটা মাসেল ফ্রি জিমের কিন্তু পেজ আছে, হ্যাঁ, ওই পেজে কিন্তু ভাই আমরা কিছু এইসব বেসিক এলিমেন্টারি যেসব এক্সারসাইজ গুলো আছে সেগুলোর আমরা প্রমোশন দিয়ে থাকি। মানে এক্সারসাইজ একটা চার্ট থাকে যে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া তুমি কিভাবে এক্সারসাইজ করতে পারবা, সামথিং লাইক। কেউ চাইলে ওখানে ভিজিট করতে পারে, রাইট? ভাই আপনি তো নিজেও এসে শেয়ার করেন অনেক কথা, আমি সবসময় দেখি আপনি লাইভে এসে অনেক কিছু শেয়ার করেন। আচ্ছা এটা আমি সবসময়। আচ্ছা প্রবল, নেক্সট কোশ্চেনে যাই তাহলে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাই, আমাদের দেখা যায় যে অনেক সময় ওয়ার্কআউট করে আমরা হচ্ছে অফ করে দিলে কিছুদিন পর দেখা যায় যে শরীরটা বেড়ে যায়, অনেকের ক্ষেত্রে দেখা যায়। তো এটার মেইন কারণটা কি? আচ্ছা ভাইয়া, অ্যাকচুয়ালি হচ্ছে কি আমরা দোষটা ওয়ার্কআউটের দেই, কিন্তু তুমি একটু মানে একটু যদি দেখো ব্যাপারটা, তুমি যখন একটা জিমে থাকতেছো বা তুমি ওয়ার্কআউট করতেছো, তখন কিন্তু তোমার ডায়েটের প্রতি একটু সামান্য হলেও কনসিয়াসনেস থাকবে যে না আমাকে এটা খাওয়া লাগবে, এটা খাওয়া লাগবে না। জিমে গিয়ে দেখবো যে এটা খাওয়ার পর আবার বার্ন করা লাগছে, মানে একটা জবাবদিহিতার ব্যাপার থাকে। কিন্তু যখন ওয়ার্কআউটটা বন্ধ করে দেয়, ওইটার কারণে বডি ফুলতেছে না। ফুলতেছে কি জানো, তোমার এই যে ডায়েটের একটা ইমব্যালেন্স হয়ে যায়, তুমি ইচ্ছা মতো খাচ্ছ, মানে কোনো কেয়ার নাই, কোনো বাউন্ডিংস। এখন দেখো আমি যদি বলি ঠিক আছে দেখো তুমি এটা করো, এরপরে কিন্তু এটা মাসুল দেওয়া লাগবে তোমাকে, তখন তুমি যতটা কনসিয়াসনেস থাকবা, এটা করো এরপর এটার কোনো মাসুল নাই, এরপর তোমার কনসিয়াসনেস থাকে, ওরকম থাকে না। এই জন্য হয় কি, মানে এটা পুরোপুরি একটা বডি মেকানিক্স এর উপর ডিপেন্ড করে। আরেকটা ব্যাপার আছে খুব চমৎকার জিনিস, তুমি যদি খুব এক্সারসাইজের মধ্যে থাকো, তোমার হরমোন গুলো আপ থাকে, টেস্টোস্টেরন আপ থাকে, এইগুলো করে কি তোমার বডিতে ফ্যাটটা জমতে দেয় না। এখন যখনই তুমি ওয়ার্কআউট গুলো কমিয়ে ফেলো, তখন কি হরমোন গুলার লেভেলটা স্পাইক করে না, এগুলো ডাউন করতেছে, তখন সরাসরি কার্বোহাইড্রেট গুলা গ্লাইকোজেন হিসাবে তোমার বডিতে ফ্যাটে কনভার্টের রেটটা কি হয়ে যায়, বেড়ে যায়। এখন ধরো তোমাকে কোনো কারণে তুমি ওয়ার্কআউট করতে পারতেছো না, 1 মাস পরীক্ষার কারণে, তখন তোমার অ্যাকচুয়ালি বডি কোনো ডেমিলেশন, যদি পুশ আপস দিতে পারো। ফার্স্ট থিং হচ্ছে তোমাকে ডায়েটটাকে কি করা লাগবে ভাই, প্রপারলি মেনটেন করা লাগবে, করলে তোমার নর্মালি ফ্যাট ইনক্রিজ করার কথা না। ব্যাপারটা হচ্ছে এটা। ওকে ওকে, আমরা ভাই তাহলে তার নেক্সট কোশ্চেনে চলে যাই। জগিং আর সাইক্লিং এর মধ্যে কোনটা বেটার? জগিং আর সাইক্লিং এর মধ্যে ভাইয়া আমি একটু বলবো কি ভাইয়া, দুইটাই কার্ডিওভাস্কুলার ট্রেনিং। কারণ আর জগিং সাইক্লিং তুমি যদি প্রতি সময় করতে চাও, মানে দুইটা কন্টিনিউয়াসলি করতে চাও, বোরিং হয়ে যাবে। তো তুমি আমার কাছে মনে হয় অল্টারনেট করে করতে পারো, ধরো সাইক্লিং জগিং একসাথে করতে পারো। কিন্তু ইয়াটা ভালো ভাইয়া, জগিংটা ভালো। কারণ জগিং এর ক্ষেত্রে হয় কি, তোমার বডি বেশি ভাইব্রেট হচ্ছে, বডি মেকানিক্স বেশি ইউজ হচ্ছে আর কি। সাইক্লিংও ভালো, বেশ ভালো সাইক্লিং, সমস্যা নাই, সাইক্লিংও করতে পারে। অ্যাকচুয়ালি দুইটাই মানে সেম ক্যাটাগরি আর কি, কার্ডিওভাস্কুলার ট্রেনিং তো। কারণ এর একটা ভালো একটা খারাপ বলা যাচ্ছে না, কিন্তু সাইক্লিং এনজয়েবল, মানে এনজয় করা যায়। তো আমার কাছে মনে হয় যেটা এনজয় করা যায় সেটা বেশিক্ষণ ওয়ার্কআউট করতে পারে। তো ইটস আপ টু ইউ। ওকে, আচ্ছা ভাই, আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনটা হলো ভাই, আমাদের এই যে ইনডোর ওয়ার্কআউটের ক্ষেত্রে আমাদের ইজিয়েস্ট ওয়ে গুলো আর কি কোনগুলা? সরি, সহজ সহজ পদ্ধতিগুলো কি, মানে ইনডোরে আমরা কি কি সহজভাবে আমরা ওয়ার্কআউট করতে পারি, কিছু হ্যাকস ইনডোরে যদি আমার সাথে share না, ইনডোরের ক্ষেত্রে ভাইয়া হচ্ছে কি, মানে তুমি যে ইনডোর ওয়ার্কআউট গুলো করতে চাও, যে বাসার মধ্যে হোম ওয়ার্কআউট গুলো যেগুলো করতে চাচ্ছ, রাইট, সেগুলো নিয়ে তো বলতেছো, ঠিক আছে। এখন হোম ওয়ার্কআউটের ক্ষেত্রে ফার্স্টের দিকে আমার কাছে মনে হয় তুমি চুজ করবে হচ্ছে কমপ্লেক্স ওয়ার্কআউট গুলো। এখন কম্পাউন্ড ওয়ার্কআউট গুলো হচ্ছে যেগুলোতে তোমার বডির ম্যাক্সিমাম মাসেল কি থাকে, অ্যাটাচমেন্ট থাকে। তো এটা খুব সহজেই করা যায়, তুমি বাসায় ইজিলি করতে পারো। অনেকের ক্ষেত্রে হয় কি, বাসায় কিছু ডাম্বেলস মেনটেন করে, তো এত বেশি দামও না ডাম্বেলস এর, আজকে ডাম্বেলস মেনটেন করতে পারে। অনেকে করে কি ভাই, তুমি যদি বেসিক বিভিন্ন টাইপের পুশ আপস আছে, অনেক টাইপের আছে, 45 ডিগ্রিতে আছে, 30 ডিগ্রিতে আছে, বিভিন্ন টাইপের পুশ আপস আছে, ইনক্লাইন ডিক্লাইন। এসব পুশ আপ গুলো দিলে হয় কি, তোমার কমপ্লেক্স মানে ম্যাক্সিমাম বডির পার্ট গুলা, এরকম যেমন স্কোয়াটস, মাথার পিছন দিয়ে যে আপ ডাউন করে বসতেছে স্কোয়াটস। তো এসব হচ্ছে কি ভাইয়া কিছু মানে কম্পাউন্ড। আবার যেমন চিন আপ, পুল আপ, মানে একটা বার দিয়ে উপরে নিচে উঠতেছে। তো এই বেসিক কিছু ওয়ার্কআউট গুলোর ক্ষেত্রে বডি অ্যাটাচমেন্ট বেশি থাকে, আর এগুলো তুমি বাসায় খুব সহজেই করতে পারো। তো এই জিনিসগুলো তুমি একটু দেখতে পারো ভাইয়া, যে চিন আপ বললাম, পুশ আপস বললাম, স্কোয়াটস বললাম, এগুলো তোমার বাসার ক্ষেত্রে খুব ইফেক্টিভ, খুবই বেশি ইফেক্টিভ কাজ করবে।
আচ্ছা ভাই, তাহলে নেক্সট কোশ্চেন আমরা যাই। আইডিয়াল বিএমআই এর জন্য কেমন ফুড হ্যাবিট হলে ভালো হয়, মানে 18 থেকে 25? আইডিয়াল বিএমআই এর জন্য ভাইয়া তোমার ফুড হ্যাবিটের ক্ষেত্রে একটু কথা বলি ভাই। আইডিয়াল বিএমআই এর জন্য তোমার যদি ফুড হ্যাবিটটা তুমি মেনটেন করতে চাও, যে এটা অ্যাকচুয়ালি তোমার হাইটের উপরও ডিপেন্ড করতেছে। তো আমার কাছে কেন জানি মনে হয় যে তোমার ক্যালোরি যে ইনটেকটা এটা 1500 থেকে 2000 এর মধ্যে থাকলে ভালো। মানে তোমার ক্যালোরি ইনটেক রেটটা 1500 থেকে 2000 এর মধ্যে থাকলে, এটা হাইটের ওয়াইজ ভেরি করবে। 1500 থেকে 2000 থাকলে হয় কি, এটা একটা মেনটেইনিং রেটে থাকে ক্যালোরি ইনটেকটা। তো তুমি ওইটা আইডিয়াল বিএমআই এর জন্য ইউজ করতে পারো 1500 থেকে। আর হিউজ অ্যামাউন্ট অফ অ্যাপস আছে যারা ক্যালোরি কাউন্ট করে ফুডে। তো তুমি যদি একটু ভালো করে টেক কেয়ার করে দেখতে পারো যে আমি ধরো 1800 বা 1500 ক্যালোরি নিব, তো ওইটার জন্য ওই হিসেবে ফুড সিলেক্ট করে খেতে পারো, মেনটেন করতে পারো। দ্যাটস ইট। এটা করো। আর এক্সারসাইজ করলে হয় কি ভাই, আরো তোমার যদি কোনো কারণে এক্সট্রা ক্যালোরি ইনটেক হয় সেগুলো তো বার্ন হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তেমন সমস্যা থাকার কথা না। ওকে, তাহলে নেক্সট ওকে কোশ্চেনে যাই ভাই, আমরা। আমরা তাহলে নেক্সট। আচ্ছা ভাই, আমাদের অনেক বলা হয়ে থাকে এটা যে আমাদের মেন্টাল হেলথ আর কি আমাদের হেলথের সাথে কানেক্টেড, মেন্টাল হেলথ ইয়েটা। তো কি অভ্যাস করলে আর কি দুইটাই ভালো থাকবে, আমাদের কি অভ্যাস করলে? আচ্ছা ভাই, এটা খুব ইন্টারেস্টিং একটা কথা বলছো অ্যাকচুয়ালি। নর্মালি হয় কি, মানে তুমি যদি তোমার মানে বডির ক্ষেত্রে কিছু ফেজ থাকে, একটা হচ্ছে অ্যানাবলিক ফেজ আর একটা হচ্ছে ক্যাটাবলিক ফেজ। অ্যানাবলিক ফেজে হয় কি ভাই, তোমার মাসেল গুলো বিল্ড আপ হয়। আর ক্যাটাবলিক ফেজে হয় মাসেল গুলো ডেমোলিশ হতে থাকে, ধ্বংস হতে থাকে। এই টোটাল জিনিসটাই ডিপেন্ড করে সাইকোলজিক্যাল ভাবে। তুমি দেখো যত এক্সারসাইজ, মানে এটা চমৎকার একটা জিনিস যে তুমি যত এক্সারসাইজ করতেছো কিন্তু তুমি যদি দুশ্চিন্তায় থাকো, তো তোমার বডি করে কি ওই ক্যাটাবলিক হরমোন গুলা স্টিমুলেট। দেন তুমি যতই এক্সারসাইজ করতেছো না, তোমার দেখো মাসেল ডেমোলিশ হচ্ছে, শুকায় যাচ্ছে। দেখো মানে নর্মালি হয় না যে তুমি যদি অনেক টেনশনে থাকো, কিছু থাকো, তোমার আব্বু আম্মু তোমার চেহারা দেখে বলে, এই তুই কি টেনশন করতেছিস, শুকায় গেছিস কেন, সামথিং লাইক দ্যাট, মুখ টু শুকনা হয়ে গেছে। অ্যাকচুয়ালি হয় কি, এটা তোমার ওই ক্যাটাবলিক যে ফেজটা শুরু হয়ে গেলে দেন তোমার হয় কি মাসেল ডেমোলিশ হবে, তুমি নিজে নিজে কি হইতে থাকবে, উইক। তুমি যদি কন্টিনিউয়াসলি কোনো কিছু নিয়ে টেনশন করো, দুশ্চিন্তা করো, তো তোমার হয় কি ফিজিক্যাল ভাবেও তুমি আনফিট হতে থাকবে। এখন তুমি যাই মেনটেন করো না কেন, এটা সম্ভব হয়। আর দেখো তোমার প্রচন্ড মন খারাপ, এই সময় তুমি ডায়েটও মেনটেন করতে পারবে, রাইট? এই জন্য মেন্টাল হেলথটা বেশি ইম্পর্টেন্ট। আর আমার কাছে মনে হয় মেন্টাল হেলথ যদি তোমাকে ডেভেলপমেন্ট করা লাগে, অবশ্যই আমার যে সাজেশন হচ্ছে, তোমাকে অবশ্যই ভাইয়া মানে ধর্ম ভীরু হতে হবে। ধর তুমি যদি মুসলিম হও, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তুমি তোমার যে যার ধর্ম থেকে, আমি মুসলিম, আমি মুসলিমের আলোকে বলছি। কারণ হয় কি ভাইয়া, মানে তোমার স্পিরিচুয়াল ভাবে তুমি যদি আত্মিক ভাবে তোমার শান্তি থাকে, তোমার সবকিছু দিক থেকে শান্তি থাকে। কারণ হয় কি ওই জিনিসটা মানুষকে ক্লেম করে, ক্লেম। অনেকে মেডিটেশন বলে, ওইটা বলে, ওইটা বলে। আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো মেডিটেশন হচ্ছে তো নামাজ পড়া, রাইট? একাগ্র চিত্তে হুম হুম একজন অনুগত থাকা। তখন হয় কি জানো, মানে একাগ্র চিত্তে আমার আল্লাহর প্রতি যখন অনুগত থাকি, তখন আমাদের একটা বিশ্বাস নেই যে না, উনি আমার অন্তত সাথে আছে। এই জিনিসটা আমাদেরকে অনেকটাই স্পিরিচুয়ালি কি করে, একটা জিনিস ইনভলভ করতে দেয়। আরেকটা ভালো ব্যাপার কি ভাইয়া জানো, দুশ্চিন্তা কখন দানা বাঁধে? দুশ্চিন্তা তখনই দানা বাঁধতে থাকবে যখন তুমি কিছু করতেছো না, তোমার একটা অলস মস্তিষ্ক থাকে, তাই না? বলে না শয়তানের কারখানা। তো তুমি যখন একটা হুম জিনিসটা হুম ব্যস্ত থাকো, তোমার আয় যার হোক না কেন, তোমার দুশ্চিন্তা হবে না, এটা রাইট। এই জন্য হচ্ছে কি, নিজেকে বিজি রাখ, কোনো একটা কাজে এঙ্গেজ রাখ। হচ্ছে না। আর আরেকটা জিনিস হচ্ছে ভাই, অবশ্যই আশাবাদী হওয়া। কারণ আল্লাহ তাআলা যারা নিরাশাবাদী, হতাশাবাদী, তাদের সাথে না। তো অবশ্যই আশা করা যায়। হুম হুম একটা হুম কিছু হচ্ছে না আরেকটাতে হবে, একটা কিছুতে হচ্ছে না আরেকটাতে হবে। কারণ হচ্ছে আমরা নর্মালি কিন্তু আমাদের মানসিকতা দেখো, মানে লিটারেলি কিন্তু তোমার কোনো ফেস বা কোনো কিছুই কিন্তু পার্মানেন্ট না। এখন তুমি মানে লিটারেলি তুমি যদি বলো সাকসেসের ভাই ডেফিনেশন, এটা কেউ বলতে পারবে। দেখো প্রচন্ড ধনী, সেও কোনো 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 ফ্রাস্ট্রেশনে আছে, রাইট? তো সামথিং লাইক দ্যাট। তো জি, জি। এইটা নিয়ে একটা খুব মজার একটা ছোট্ট একটা গল্প বলি। একটা রিক্সাওয়ালা প্রচন্ড গরমের মধ্যে গাছ তলায় ঘুমিয়ে গেছে। তখন একজন এসে বলতেছে যে মামা তুমি যাবা মতিঝিল বা সামথিং, বলে না যাবো না, প্রচন্ড গরম। তো ও বলছে কি, এই জন্যই না তোমরা রিক্সা, যে তোমরা লাইফটা এনজয় করতে পারো। বলে কেন মামা? বলে তুমি যদি এখন এক্সট্রা রিক্সা চার্জ চালাই, কিছু ইনকাম হইতো। বলে এই ইনকাম হইলে আমি কি করতাম? বলে এই ইনকাম হইলে দেখো তোমার এই রিক্সাটা নিজের হয়ে যেত, তোমার ভাড়ায় চালানো লাগতো। এরকম করে তোমার দেখা যেত আরো পরিশ্রম করতে, 2-3টা রিক্সা হয়ে একটা সিএনজি হইতো। বলে এরপর কি হইতো? বলে সিএনজির পর তোমার একটা বাস হয়ে যেত। বলে এরপর একটা বাস থেকে 5-10টা বাস। লোক তো রিক্সাওয়ালার চোখ জল জল করতেছে, কি ব্যাপার, কি বলে? বলে এরপর কি হইতো? পরে বলে দেখো তোমার নিজের বাড়ি থাকতো, এখন যে তুমি ঘুমাইতেছো, তুমি কি করতা? বাড়ির মধ্যে এসি অন করে ঠান্ডা বাতাসে ঘুমাই। ও বলছে আমি তো এখনো তো ঠান্ডা বাতাসে ঘুমাইতেছি। তো তখন আর এখনোর মধ্যে ঝামেলা। তো এটা হচ্ছে কি ভাইয়া লাইফের পারপাসের উপর ডিপেন্ড করে। তো
তুমি অ্যাকচুয়ালি অনেক কিছু থেকেও তুমি অখুশি থাকতে পারো, অথবা কিছু না থেকেও তুমি খুশি থাকতে পারো। তো আমার কাছে মনে হয় যে মেন্টাল হেলথের যে ব্যাপারটা, এটা অবশ্যই তোমাকে খুব ভালো করে মেনটেন করা উচিত। কারণ অনেক প্রবলেম আসবে, লাইফ হিউজ ডিফিকাল্টিস আসবে কারো লাইফে। এখন তুমি তোমার লাইফ দিয়ে আরেকজনকে জাজ করে দিচ্ছ যে আল্লাহ এইটা ওর পক্ষে একটা সামান্য একটা প্রবলেম, এটা নিয়ে সে এমন করতেছে। যে না ওই ফেজের মধ্যে দিয়ে যায়, তার কাছে ওই প্রবলেমটা অনেক বেশি হয়। আর আল্লাহ তাকে প্রত্যেকটা মানুষকে ওইভাবে প্রবলেম দেয়, সে যতটুকু ওইটাকে হ্যান্ডেল করতে পারবে, রাইট? তো আমার কাছে মনে হয় যে হুম হুম এক্সেসিভ হুম। চিন্তা করা, বেশি জিনিস নিয়ে ওইটা নিয়ে ঘাটাঘাটি করা, এরকম কিছু না। আমার কাছে মনে হয় প্রবলেমের থেকে তুমি সলিউশন দেখো, যে এটা থেকে সলিউশন দেখি। তা আমাদের ঝামেলা হয় কি জানো, আমরা একটা এক্স্যাক্টলি। প্রবলেমকে ভাবতে 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 কমপ্লেক্স লেভেলে ভাবি। কিন্তু আমরা এটা যদি ওই ভাবাটা সলিউশনে দিতে পারি, আমার মনে হয় যে মেন্টালি অনেকটা পিস থাকতে পারে ইনশাল্লাহ। আমার মনে হয় এটা, এটা আমার ওপিনিয়ন। হ্যাঁ ভাই, এটাই তো আমার মনে হয় ধৈর্য ধরা, যে আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাবো বা হ্যাঁ, আমরা অবশ্যই কিভাবে এই অবশ্যই। জায়গা থেকে বের হতে পারি। এটাই তো হম ধৈর্য হম। ধরা। ধৈর্য এটা ধরতে তো কিন্তু আল্লাহ বলেছেন সবসময়। হ্যাঁ, এটা সত্যি আচ্ছা কথা। তাহলে ভাই, হ্যাঁ, আমরা ভাই নেক্সট কোশ্চেনে চলে যাই। যাদের ভাই বিএমআই অনেক কম, ওয়েট বাড়াতে তাদের কি করা উচিত ফার্স্ট আচ্ছা ভাইয়া ইনিশিয়াল দেখো, পর্যায়ে? যাদের অ্যাকচুয়ালি মানে বিএমআই রেশিওর ক্ষেত্রে তোমার বারবারই বিএমআই বলতেছো, অ্যাকচুয়ালি হচ্ছে কি, যারা ওয়েট গেইন করতে চায়। এখন তুমি ওয়েট কিন্তু হুম আনহেলদি হুম ভাবে গেইন করো, যে অনেকে বলে যে কোক খা বেশি, ফাস্ট ফুড খা, সামথিং লাইক দ্যাট। অ্যাকচুয়ালি ওয়েট গেইন করা আর মাসেল গেইন করা কোয়াইট ডিফারেন্ট থিং। অনেকে হিউজ ওয়েট কিন্তু মাসেল নাই, বডিতে ফ্যাট, সেও একটা জিনিস টেনে তুলতে পারছে না, কারণ ওর শক্তিটা নেই। তো আমার কাছে মনে হয় যে হুম হুম তুমি হুম। হেলদি মাসেল, মানে হেলদি মাসেল ওয়েট, ম্যাস ওয়েটটা তুমি গেইন করো। আর যদি তোমাকে ম্যাস ওয়েট গেইন করা লাগে ভাইয়া, অবশ্যই অবশ্যই তোমাকে একটা হেলদি ফুড মেনটেন করা লাগবে। রিচ অ্যামাউন্ট অফ প্রোটিন দেওয়া লাগবে তোমার বডিতে, প্রোটিনের ইনটেক বাড়াতে হবে। আর একটা ব্যাপার কি, মানে মাসেল বাড়ানো খুব একটা মজার একটা ব্যাপার আছে, বুঝছো? যে আমরা যখন এক্সারসাইজ করতেছি তখন কিন্তু মাসেল বাড়ে না, এটা ড্যামেজ হয়। যে তুমি হুম যখন হুম ব্যায়াম আব্দাস উঠাচ্ছ, ধর তোমার একটা ফাইবার বা দুইটা ফাইবার ছিল, সবসময় আমাদের হুম হুম। রিপেয়ারটা হচ্ছে 1.5 টাইমস, 1.5 গুণ। ধরো তোমার যদি দুইটা মাসেল মানে ফাইবার ছিলে, ওখানে ফাইবার হবে তিনটা, রাইট? দুইটা ও, ছিলে হবে তিনটা। তো তুমি যখন এক্সারসাইজ আচ্ছা আচ্ছা। করতেছো, এই রিপেয়ারের জন্য তুমি যে ফুড ইনটেক করতেছো, নিউট্রিশন গুলো ওই রিপেয়ারে কাজে লাগে। এখন তুমি যদি কোনো এক্সারসাইজের মধ্যে না থাকো, তুমি যা খাচ্ছ তাই বের হুম করে দিচ্ছ, তাহলে তো নিউট্রিশন তার কাজে হুম হুম লাগতেছে না, রাইট? এই জন্য হয় কি, তুমি প্রোটিন হুম হুম। ইনটেক করবে, তার সাথে একটা ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে থাকবে। তখন হয় কি, যে তোমার আচ্ছা। নিউট্রিশন গুলো বডিটা ইনটেক করবে। এখন দেখো, তুমি যদি চাহিদাই না করতে পারো, ধরো একটা বাচ্চা খেতে যাচ্ছে না, ও মুখে খাবার দিয়ে দিও, ফালাই দিবে মুখ থেকে খাবার, রাইট? তোমাকে ওর ক্ষুধাটা লাগানো লাগবে, বডিকে তোমাকে হাংরি করা লাগবে, কি হাংরি। আর ভার্সিটি লাইফে এটা সবচেয়ে একটা বাজে জিনিস কি জানো, আমাদের পেটের ক্ষুধা থেকে চোখের ক্ষুধা বেশি। যে এটা খাই ফেলবো, ওইটা খাই ফেলবো, ওইটা খাই ফেলবো, এরকম না। যে বডিটাকে তুমি হাংরি রাখো, কারণ ইসলামী তো বলে যে 3 ভাগের 2 ভাগ খাও, আরেক ভাগ খালি রাখো, রাইট? তো এইভাবে করে খাওয়া, হুম হুম শুধু চোখের ক্ষুধার জন্য খাওয়াটা না, এটা খুব আনহেলদি জিনিস। আর খাওয়া এখনকার স্টেজে ভাই একটু না খায় মরে না, বেশি খেয়ে মরে। তো যতটা কন্ট্রোল করা যায়। হুম হুম। আর যারা বিএমআই খুবই কম, ওদের প্রোটিন ইনটেক বাড়ানো লাগবে, এক্সারসাইজ করা লাগবে, অ্যাকচুয়ালি কম মাসেল এক্সারসাইজ করা লাগবে। তো তাদের জন্য অবশ্যই আমি সাজেশন করি জিমে যাওয়াটা উচিত। ওকে ওকে। আচ্ছা আমরা আচ্ছা নেক্সট ভাই, কোশ্চেনে তাহলে চলে যাই। আমাদের আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা হলো ভাই, অনেকে মানে রাতে ঘুম হয় না অনেকের, তো ভালোভাবে ঘুমাইতে হলে কি করণীয় আমাদের রাতে ভালোভাবে ঘুমাইতে আর আচ্ছা কি? আচ্ছা, রাতে ঘুমানোর যে ব্যাপারটা, তো এটা রাতে ঘুম হয় না ভাইয়া, অনেকগুলা কারণ আছে আর কি, হ্যাঁ। রাতে ঘুমানোর ক্ষেত্রে ভাইয়া, ঘুমানোর একটা প্রিপারেশন লাগে, রাইট? ঘুমানোর প্রিপারেশন মানে কি ভাইয়া, তুমি ফার্স্টের দিকে এটা স্লিপ সাইকেলটা মেনটেন করা অনেকটা টাফ থাকে। যে একটা নির্দিষ্ট টাইমে তুমি প্রচন্ড ঘুমানোর চেষ্টা করবা, যে ওই টাইমটা হলেই তুমি শুয়ে পড়বা। এটা একটা প্রিপারেশন। তখন হয় কি, তোমার বডিটা ওই টাইমিংটাতে, বায়োলজিক্যাল যে ক্লক একটা কথা বলে, যে তোমার বডি প্রিপেয়ার হুম, থাকে হুম ওই time। দেখো অনেকে যারা ফজরের নামাজ পড়তেছে কন্টিনিউস, ওই টাইমে অ্যালার্মও দেওয়া লাগে, ঘুম নিজে নিজে ভেঙে যাচ্ছে না, এগুলো বায়োলজিক্যাল ক্লক। তোমার বায়োলজিক্যাল ক্লকটাকে তোমাকে বেশি স্টিমুলেট করো, মানে জাগানো লাগবে actually। তো তুমি 1টা বাজে ঘুমাচ্ছ, মানে 1টা বাজে হচ্ছে তুমি লাইট ফ্যান অফ করে ঘুমাচ্ছ। এটা হচ্ছে তুমি তোমার স্লিপ সাইকেলটা ফার্স্টে ঠিক করবে। সেকেন্ড ব্যাপার হচ্ছে কি ভাইয়া, মানে তুমি যেই কোনো টাইপের আলো যখন থাকে তোমার চোখে পড়তেছে, তো এটা রেস্ট থাকে ব্রেনে। তো এটা করে কি, তোমার ঘুমের সময় যেসব হরমোন গুলো স্টিমুলেট হওয়ার কথা, তো এগুলাকে ওরা ওইভাবে স্টিমুলেট করতে দেয় না, বা তোমাকে ঘুম আনতে সাহায্য করে না। এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে যে মোবাইলটাকে সাইলেন্ট করা, সাইলেন্ট করে মোবাইলটা দূরে হুম রাখা। হুম। কারণ অনেকেরই এই অভ্যাস হয়ে গেছে, তাই এর জন্য ভালো ঘুম হয় না। দেখো ঘুমানোর পরে অনেকে চোখের নিচে কালি থাকে, প্রচুর ঘুমায়, দাগ থাকে কেন? কারণ হচ্ছে ও প্রপারলি হরমোন স্টিমুলেট করার পর সে ঘুমাইতে পারে না। সে হঠাৎ করে ঘুমায়, অনেকে ম্যাক্সিমাম একটা অভ্যাস আছে, আমার ইউটিউব অন করে দেখতে 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 ঘুমায়।
এটা অনেকেই হয় যে ভিডিও দেখতে কিন্তু খুবই বাজে হেভি এইসব না, যে তোমাকে একদম ক্লিন একটা পুরো ঘরটা অন্ধকার করা লাগবে, ঘুমের একটা প্রিপারেশন থাকা লাগবে। সবচেয়ে ভালো হয় তুমি ঘুমের আগে অনেকেই বই পড়ে, এটা খুব একটা ভালো মেন্টালিটি। তুমি যদি বই পড়তে পারো হুম না, হুম। বই পড়তে পড়তে একটা ক্লান্তি আসে, তুমি ওইটা করে ঘুমাইতে পারো। আর অনেকে হয় কি মানে নর্মালি গুগল থেকে বা ইউটিউব থেকে কি স্লিপিং সং শুনে, তো এগুলো সাথে বলছি, হ্যাঁ হ্যাঁ। এগুলো কোনো দরকার নেই। তোমার ঘুমের প্রতি একটা একাগ্রচিত্ততা দেখানো লাগবে। আরেকটা ব্যাপার ভাই, তোমার সারাদিন যদি বডি অ্যাক্টিভিটি কম থাকে তোমার ঘুম আসবে কম। তুমি বডিটাকে অ্যাক্টিভ করো, কোনো হুম হুম। এক্সারসাইজের মধ্যে থাকলে বা কিছুর মধ্যে থাকলে বডি যখন অ্যাক্টিভ টায়ার্ডনেস। থাকে তখন বডি রেস্ট হ্যাঁ। চায়। আননেসেসারি বিছনায় এসে শুয়ে পড়া না। আমার কাছে মনে হয় যে একটা মানুষের প্রতি 20 মিনিটস বা 25 মিনিটসে পজিশন চেঞ্জ করা উচিত, একটু নড়া চড়া উঠা বসা এগুলো করা উচিত। এখন আমি কথা বলতেছি বলে করতেছি, তাহলে কিন্তু আমি খুব উঠা বসা দৌড়াদৌড়ির উপর থাকি সারাক্ষণ। তো আমার কাছে মনে হয় বডিটা অ্যাক্টিভ করে। দেখো আমাদের অনেক কাজ না থাকলে শুয়ে বসে আমরা ফেসবুক করতেছি, শুয়ে থাকতেছি। তো এটা না, এটা হলে তুমি হুম। সারাক্ষণই শুয়ে আছো। তুমি ঘুমানোর জন্য শুইছো নাকি ফেসবুক টিপার জন্য শুইছো, বডি তো এটা বুঝবে না। বুঝবে তো না, সে তো সজাগই থাকবে সামথিং লাইক দ্যাট। এই জন্য হচ্ছে বায়োলজিক্যাল ক্লকটাকে কি করা, মেনটেন করা। দ্যাটস ইট। এক্স্যাক্টলি। আর ভাই আমাদের টায়ার্ডনেস না থাকলে আসলে ঘুমটাও কিন্তু আসে না, তো না এক্সারসাইজের মাধ্যমে আমরা টায়ার্ডনেস নিয়ে আসতে পারি। হ্যাঁ, এটা অবশ্যই দূর করতে হবে, এটাই। হুম, হুম। আচ্ছা তাহলে ভাই নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ারে খারাপ রেজাল্ট থেকে মেন্টালি মুড অন করার উপায়গুলো কি? খারাপ রেজাল্ট থেকে মেন্টালি মানে ইয়া করার, মুড মুভ কম অন, করার, মানে খারাপ ফার্স্ট, মুভ অন। হ্যাঁ হ্যাঁ, মুভ অন। ফার্স্ট ইয়ার সেকেন্ড আচ্ছা, ইয়ারে যদি রেজাল্ট পাই এনি চান্স খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা মুড অনটা কিভাবে করব, মানে এখন আমি একটু মোটিভেটেড বলি, কিভাবে থাকবে? কথাবার্তা বলি যে তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে রেজাল্ট খারাপ করছো, মানে খারাপ করার ফলে কি হয় অ্যাকচুয়ালি, ব্যারিয়ারটা কি, মানে তুমি না একটা জিনিস একদম সবার লাস্টের জিনিসটা হবে, পরিণতিটা কি? শেষ পরিণতি কি হয়? মনে ধরো খারাপ হয়েছে, কারো ল্যাগ হয়েছে, তুমি আবার পরীক্ষা দিয়ে তুমি এটাকে আবার কাভার করবা সামথিং লাইক দ্যাট। ধরো তুমি টিচার হইতে পারলা না, এখন টিচার হওয়াই তোমার সবকিছু না। এরপরে দেখো তোমার যেহেতু তুমি রেজাল্ট খারাপ হয়ে গেছে, তোমার কিছু কিছু তোমার নিজের আদার্স স্কিল গুলো ডেভেলপ করা উচিত, যেগুলো তোমার ভাল লাগে সামথিং লাইক দ্যাট, এসব কিছু স্কিল ডেভেলপ করা উচিত। আরেকটা জিনিস হয় কি ভাই, আমাদের সবচেয়ে একটা বাজে জিনিস, ভার্সিটিতে আমাদের রেজাল্ট খারাপ হয়ে যাওয়ার পর আমরা নিজেরা একটা কমপ্লেক্সে ভুগি, এই আমি খারাপ ও ভালো সামথিং লাইক। এখন রে ভাইয়া ও তো হুম হুম। পড়ালেখায় ভালো, এমন অনেক কাজ আছে তুমি ওর থেকে ভালো। তো এই জিনিসগুলো দেখো না কেন, আমাদের সমস্যা হয় কি ভাই, আমরা আমাদের সবসময় লিমিটেশনটা দেখি, আমরা আমাদের রিসোর্সটা দেখি না। বুঝতে পারতেছো, আমার লিমিটেশন দেখি, আমার রিসোর্স দেখি না। তো ওই অনেক সময় বলে যে মানুষ একটা খুব আজীব একটা ক্লাবের সদস্য হয়ে যায়, 99 ক্লাব। 99 ক্লাব কি জানো, ওর কাছে 99টা ধরো কয়েন আছে, গোল্ড কয়েন, সেটা নিয়ে ওর কোনো খুশি নাই। ওর একটা আফসোস যে আমার কাছে একটা কয়েন নাই, থাকলে আমার 100 হয়ে যেত সামথিং লাইক দ্যাট। তো এই জন্য হয় কি ভাই, আমরা ভাবি কি এই রেজাল্টটা থাকলে আমার কি হয়েছে, আমি বাইরে যেতে পারতাম, আমি টিচার হইতে পারতাম, আমাকে সবাই বেল দিল, মানে সামথিং লাইক, মানে এগুলা অ্যাকচুয়ালি ভাই আমার কাছে কেন যেন মনে হয় ভাবা উচিত না। তোমার যতটুকু আছে, যেহেতু রেজাল্ট খারাপ হয়ে গেছে, তুমি একটা নর্মাল একটা মানে তোমার যেটা অ্যাচিভেবল ওই একটা টার্গেট করো। ধরো অ্যাচিভেবল কি, খুবই খারাপ হয়েছে, তুমি চাচ্ছ যে না আমার 3 এর উপর রাখবো আমি, তো তুমি 3 এর উপর হুম রাখাটার একটা ট্রাই, বা 3.25 এর উপর রাখবো, 3.5 যেটা অ্যাচিভেবল সেটা রাখার চেষ্টা করো। আমার কাছে মনে হয় তুমি এমন ফোকাস করা দরকার, এর পরের বার থেকে আমি 4 পাওয়া যাবো, আমি এক ঘষা আলাদিনের দত্ত পাওয়া যাবো, এরকম কিছু না, রিয়েলিস্টিক ভাবো। আর সাথে সাথে কিছু আইডিয়া গুলো, আর সুইং মানে মুভ অন করার ব্যাপারটা হচ্ছে কি ভাই, আমি একটু বলি যে সবচেয়ে বড় বড় অন্টারপ্রেনিউররা, বিজনেসম্যানরা এখন যারা আছে লিড করতেছে, ওরা কেউ কিন্তু গ্রাজুয়েশনই কমপ্লিট করতে পারে, রাইট? দ্যাটস দ্য থিং। তো বিল গেটস একটা কথা অনেকেই বলে যে পারেনি। আমার এখানে যারা টপার্সরা ছিল তারা আমার এখানে চাকরি করতেছে, আমার ভার্সিটিতে, হুম। মানে সরি আমার ইনস্টিটিউটে চাকরি করতেছে ফেসবুক। তো আমার কাছে মনে হয় লাইফে কোন ফেজ কোন মোড় ঘুরায় ফেলবে এটা তুমি জানো না। তোমার কিপ সার্চিং, তুমি সার্চ করতে থাকো যে জাস্ট ভার্সিটির রেজাল্টটা হচ্ছে তোমার একাডেমিক একটা অ্যাকমপ্লিশমেন্ট দেখানো, যে তুমি একাডেমির প্রতি রেগুলেশন ছিল তোমার, তুমি একটা জিনিসের ব্যাপারে রেগুলেশন না হুম থাকলে হুম। আলাদা জিনিসগুলোকে ডেভেলপ করতেই পারো। ইটস নট এ ব্যারিয়ার ফর ইউ, আমার কাছে কেন জানি না। হুম হুম হুম। কিন্তু জি আর ভাই। আমার কাছে ভাই পার্সোনালি যেটা আপনি যেটা বললেন, বলো বলো বলো। হ্যাঁ আপনি যেটা বললেন যে হচ্ছে আমাদের রেজাল্টটা কিন্তু ওই জব সেক্টরে ফার্স্ট জবের জন্যই লাগে, তারপরে কিন্তু হ্যাঁ, আমাদের ফার্স্ট জবের এক্সপিরিয়েন্সটা লাগে। তো এক্সপিরিয়েন্সটা লাগে। আমার মনে হয় এখানেও অ্যান্সারটা চলে আসছে অনেক, যে আমাদের হ্যাঁ, চলে রেজাল্টটা আসে হ্যাঁ একটা এই সার্টেন ব্যাপার। লেভেল পর্যন্ত দরকার আছে, কিন্তু বাট মানে ভাই অনেক ভালোই করতে হবে। এভরি ফেজেরই একটা ইম্পর্টেন্স একটা সার্টেন টাইম পড়ছো। দেখো তুমি ধরো এসএসসি তে গোল্ডেন পেলে তোমার লাইফ ঘুরে যেত, তুমি 9-10 এটা করছো, গোল্ডেন পাওয়ার পর কি হয়েছে, তুমি কি 1 মাস যাবত উদযাপন করছো, দেখো পরের দিনই কিন্তু সেই তুমি ধরো একটা পাবলিক ভার্সিটিতে চান্স পাইলে আমি মনে হয় উড়ে যাবো,
কিন্তু পরের দিন পর কিন্তু তোমার কিছু হয় নাই, তুমি জাহাঙ্গীরনগরে আসছো, র্যাক খাইছো, ডিপার্টমেন্টে প্যারা নিচ্ছো, অনেক কিছু হয়েছে তোমার সাথে। তো এইটা মানে নট এ বিগ ডিল আমার কাছে কেন জানি মনে হয়। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, নেক্সট প্রবাল। কোয়েশ্চেন হচ্ছে ভাই, আমাদের মানে স্কিন এন্ড বিউটিতে এক্সারসাইজ কি ধরনের ইফেক্ট ফেলে? ও, স্কিনের বিউটিতে, রাইট। স্কিন এন্ড বিউটিতে। এটা একটা ভালো কোশ্চেন ছিল, স্কিনের বিউটির ক্ষেত্রে। এখন স্কিনের বিউটির ক্ষেত্রে ভাই, আমার স্কিনের বিউটি মানে যে তোমাকে সাদা হওয়া লাগবে, তোমার বডিতে মেলানিন কম হওয়া লাগবে, এরকম কিছু না। ফ্রেশ স্কিন, রাইট, স্কিন তোমার ফ্রেশ থাকবে, কোনো পিম্পলস থাকবে না। তো এটার জন্য ভাই ফার্স্টের দিকে হচ্ছে এক্সারসাইজের ক্ষেত্রে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে, তুমি যখন এক্সারসাইজ করতেছো তুমি সুইটিং করো, ঘামাচ্ছ। ঘামালে হয় কি, ফেসের স্কিনের যেসব ময়লা পদার্থ, বর্জ্য পদার্থ গুলো থাকে যেগুলো পিম্পলস তৈরি করে, সেগুলো বের হয়ে যাচ্ছে। আর বডি অ্যান্টিঅক্সিডেন্ট মানে ডিটক্স গুলো বের করে দেওয়ার একটা উপায় পায়। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে, তুমি যখন এক্সারসাইজ করো তোমার ওয়াটার ইনটেক বেড়ে যায়, যে পানি বেশি খেতে চাও। তো তুমি ওয়াটার ইনটেক যখন বাড়বে, বডি তখন তত বেশি ক্লিন হতে পারে। আর সবচেয়ে ভালো জিনিস, তোমার ওয়াটারের ক্ষেত্রে কিছু মনিটরিং ব্যাপার, যে আমাকে দিনে এত লিটার খেতেই হবে, এই মনিটরিং ব্যাপারগুলো যদি একটু মেনটেন করা যায়, স্কিনের ব্যাপারটা থাকে। আরো স্কিনের জন্য অনেক কিছু ছোট ছোট কিছু হ্যাকস আছে, অনেকে বায়োটিন খায়, ভালো একটা সাপ্লিমেন্ট সাথে খেতে পারে। ফিশ অয়েল, এই জিনিসগুলো একটু হেল্প করে স্কিনের, যে পিম্পলস উঠাটু এগুলোর ক্ষেত্রে একটু রোধ করে। আর অবশ্যই মেইন কথা হচ্ছে, তোমার ভার্সিটি লাইফে যদি ক্লিন একটা স্কিন মেনটেন করতে চাও, ফার্স্টে ব্যাপার হচ্ছে তুমি রেগুলার পানি খাও, একটা রুটিন মাফিক একটা পানি নির্দিষ্ট অ্যামাউন্টে। সেকেন্ড হচ্ছে তোমার ঘুম অবশ্যই ঠিক থাকা লাগবে। থার্ড হচ্ছে ভাইয়া, তোমার অ্যাকচুয়ালি একটা বডি এক্সারসাইজের মধ্যে বা অ্যাক্টিভিটির মধ্যে থাকা লাগবে। আর অবশ্যই মুখটা ক্লিন রাখা লাগবে। হয় কি, আমাদের ছেলে মানুষ ভাবে কি একটু টিয়া টিয়া দিলেই হয়, কিন্তু সবকিছুর একটা যত্ন নেওয়া লাগে, বুঝতেছো ভাইয়া? মানে না হলে হয় কি, আমার যত্ন নেওয়া শুরু করি তখন একটা দাগ, মুখের মধ্যে একটা কালো ছাপ পড়ে গেছে, তখন আবার ঘষে ঘষে উঠানোর চেষ্টা করি। কিন্তু যখন পরে নাই, তখন এর কেয়ারটা আমরা করি, সামথিং লাইক দ্যাট। এই জিনিসগুলো একটু মেনটেন করা যেতে পারে। এক্স্যাক্টলি, মানে কোনো কিছু নষ্ট হওয়ার আগে সেটা যত্ন নেওয়া উচিত আমাদের, যেমন দাঁতের ক্ষেত্রেও। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাই, আরো কোশ্চেন আসছে এর মধ্যে। একটা কোশ্চেন যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের অনেক মানে কিছু স্টুডেন্টের, সবার না, অনেক আইডিয়া ঘোরাঘুরি করে মাথার মধ্যে, কিন্তু এটা মেনটেন করবো কিভাবে, যে কোনটা রেখে কোনটা করব, মানে এই মাল্টিটাস্কিং ব্যাপারটা যদি একটু শেয়ার করেন। এটা খুবই সুন্দর একটা কনসেপ্ট ছিল, যে আমি কোন আইডিয়াটাকে অ্যাডপ্ট করব। অ্যাকচুয়ালি আমার মানে বুয়েটের একজন স্যার, তৌফিক স্যার, খুব সুন্দর একটা কথা বলছিল, যে কোনো ডিসিশনে বেস্ট ডিসিশন না, এর অল্টারনেট কিছু থাকতেই পারে। মানে তুমি লাইফে ইচ এন্ড এভরি ফেজে কোন একটা ডিসিশন নিতেছো, কখনো তুমি বেস্ট ডিসিশন নিতে পারবা না। কারণ ওই ডিসিশনে যখন একটা হ্যাম্পারে পড়বা, তখন মনে হবে ওই ডিসিশনটা ভালো ছিল, কিন্তু জাগলিং হওয়া যাবে না। আমার কাছে মনে হয় কি জানো ভাইয়া, আইডিয়ার ক্ষেত্রে তোমার ধরো একটা আইডিয়া আসছে, আইডিয়া আসার পর তুমি ওর মার্কেট ইভ্যালুয়েশন করবা বা মার্কেট ভ্যালুয়েশন করবা, যে মার্কেটের ক্ষেত্রে মার্কেট এটা কোনটা নিতে আগ্রহী বেশি। এখন ধরো তুমি এখানে হঠাৎ করে তোমার মাথায় আইডিয়া হলো যে চায়নাতে বা ইয়াতে ওরা ব্যাং খায়, আমি বাংলাদেশে ব্যাঙাচি থেকে ব্যাং চাষ করবো। তো তুমি এটা মার্কেট ইভ্যালুয়েশন ক্ষেত্রে একটু হ্যাম্পার বুঝবা, যে কিভাবে ব্যাঙের খাবার কই পাবো, এটা পাবো এটা পাবো। এটা তোমাকে কিছু দূর চিন্তা ভাবনা করার পর তোমাকে এটাকে কি মনে হবে না বলো, মানে ইকোনমিক্যালি ফিজিবল মনে হবে না। তো তোমাকে অবশ্যই ভাইয়া, যেহেতু তুমি স্টার্ট করতে চাচ্ছ, তোমাকে মার্কেট এই যে ভ্যালুয়েশন করাটা এটা শিখা লাগবে, যে এটা ফিউচারে এটার গ্রোথটা কেমন, এটা কেমন। আমার কাছে মনে হয় যে তোমার আইডিয়া গুলোকে প্যারালালি লিখে তোমার কাজ করা উচিত, ওর ফিউচার গ্রোথ রেটটা কার কেমন, কোন জেনারেশনের জন্য, কারা এটার ইউজার্স, কারা এটার কনজিউমার্স, এটা একটু দেখা লাগবে তোমাদের। তো জাকমা এটাতে একটা খুব ভালো কথা বলছে, যে তুমি তোমার না কম্পিটিটরকে ভাইবো না, তুমি তোমার শুধু কনজিউমার্স নিয়ে ভাবো, যে তোমার মার্কেটে কম্পিটিটর কে না কি এরকম না, তুমি ভাবো যে তোমার কনজিউমার্সরা কি এখানে আছে কি না। তো আমার কাছে মনে হয় যে এই যে অ্যাজাম্পশন গুলা বা এই যে ভ্যালুয়েশন গুলা, কনজিউমার্স কারা, ওরা কিরকম নিতে পারবে, প্রোডাক্টটা কিরকম ওদের কাছে অ্যাচিভেবল হবে, এইজ রেঞ্জ কত, যে এটা এত বছরের বাচ্চাদের জন্য নাকি সবার জন্য, এই যে ভার্সিটিলিটি দেখা, যে প্রোডাক্টটা কাদের জন্য, এটা দেখে দেখে প্যারালালি কম্পারিজন করো। আর এটাই তো শুরু, মানে তুমি ডিসিশন নিতে পারতেছো, এটাই শুরু এইভাবে কম্পারিজন করাটা। ওকে। আচ্ছা, হ্যাঁ, নেক্সট এক্স্যাক্টলি, কোয়েশ্চেনের মানে জন্য। আমাদের এই ব্যাপারগুলো খেয়াল রাখা উচিত। হ্যাঁ, প্রবাদ, নেক্সট কোশ্চেন। আচ্ছা ভাই, অনেক সময় দেখা যায় যে হুট করে এক্সারসাইজ শুরু করলে আমাদের বডিতে মাসেল আর কি ব্যথা হয়, তো এটা থেকে কি পরিত্রাণের কোনো উপায় আছে? আচ্ছা ভাইয়া, তোমার মাসেলের যে পেইনটা, এটা কিন্তু ভালো, একদিক থেকে ভালো, মানে কি এটা ইন্ডিকেট করতেছে তোমার মাসেলের যে ড্যামেজটা তুমি ইনশিওর করছো, এখানে রিপেয়ার এখন হবে।
তুমি এক্সারসাইজ করলা মাস মানে ওই তো বললো না ফাইবার ড্যামেজ থেকেই তো রিপেয়ার হয়, নিউট্রিশন গুলো বডিতে তোমার অ্যাবজর্ব হচ্ছে। এখন আরেকটা জিনিস একটু বুঝতে লাগবে, কোয়াইট ডিফারেন্ট থিং, মাসেলের পেইন আর বোন পেইন মানে জয়েন্ট পেইন জয়েন্ট পেইন মানে হচ্ছে ভাই তুমি এক্সেসিভ ওয়েট ক্যারি করছো, তুমি জয়েন্টে হ্যাম্পার হচ্ছে, লিগামেন্টে, হুম ওই পেইনের ব্যথাটা আলাদা ভাই, ওটা সারাক্ষণ থাকে। আর মাসেল পেইনের ব্যথাটা হচ্ছে ভাইয়া ওইটা সারাক্ষণ, এটা কন্টিনিউয়াস পেইন বলে। আর মাসেল পেইনের ব্যথা হচ্ছে এটাকে বলে ডাইনামিক্যাল পেইন বা ডাইনামিক মুভমেন্টে পেইন, নাড়াচাড়া করতে গেলে ব্যথা হয়, এমনি বসে থাকলে কোনো ব্যথা হয় না। তো ওই ব্যথাটা থাকবে, এটা তুমি যত বারবার এক্সারসাইজ করতে করতে তুমি এটার সাথে কি হয়ে যাবে, ইউজ টু হয়ে যাবে। কিন্তু কোনো কারণে দেখলাম মাসেল খুব শক্ত হয়ে আসছে, রিল্যাক্স হচ্ছে না, তো ওই ক্ষেত্রে কিছু মেডিসিন ইউজ করে, যেমন মায়োলেক্স। মায়ো মানে হচ্ছে মাসেল, লেক্স মানে হচ্ছে রিল্যাক্স করে, এগুলো মেডিসিন পাওয়া যায়, একটা ট্যাবলেট খেলেই হয়। যদি প্রচন্ড ব্যথা করে মায়োলেক্স আমি সাজেস্ট করি, যে মায়োলেক্স খেতে পারে। মায়োলেক্স খেলে হয় কি যে ওই মাসেল পেইন গুলো চলে যায়। কিন্তু জয়েন্টের পেইনের ক্ষেত্রে ভাই আলাদা জিনিস, ডাক্তার দেখানো লাগবে। অনেকে হালকা জয়েন্ট পেইন হলে জয়েন্ট টেক্স নেয় একটা মেডিসিন, ওইটাও নিতে পারে। ওকে। কোন কোশ্চেনটা গেল? প্রবাল কোনটা কোনটা গেল বলি? এক্সারসাইজ করা আচ্ছা আচ্ছা ভাই, মানে কোশ্চেন মাসেলে আসছে ব্যথা সেটা আচ্ছা আচ্ছা, হুম। নেক্সট আরেকটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে যে ভাই ছোটবেলা থেকে আমার ঘাড় নিচু করে হাঁটি, কোনো এক্সারসাইজ আছে কিনা ঘাড় সোজা করার জন্য? আচ্ছা ভাই, এগুলোকে মানে বডির পশ্চার ঠিক করাকে এটাকে বলে পশ্চার ট্রেনিং বলে, মানে বডির তুমি পশ্চারটা ঠিক করতেছো, পশ্চার ট্রেনিং বলে। এটার জন্য ঘাড় সোজা অথবা মানে স্ট্রেট, চেস্ট স্ট্রেট করে হাঁটার চেষ্টা করা লাগবে। আচ্ছা, এছাড়া মার্কেটে কিছু বেল্ট পাওয়া যায় আর কি, ওয়েল পশ্চার বেল্ট গুলা, সেগুলো করে কি তোমার হুম মানে পিছনে ব্যাকের মধ্যে একটা সাপোর্ট দিয়ে রাখে, যেন তুমি তোমার বডির পশ্চারটা ঠিক থাকে। তুমি ওইসব বেল্ট ইউজ করতে পারো, এগুলো অনলাইনে প্রচুর আছে, এটা একটু দেখতে পারো। আর নিজের চেষ্টাটা ভাইয়া, কনফিডেন্টটা বাড়ানো, একটু সিনা উঁচু করে ঘাড় বডি টান টান করে হাঁটা একটু দরকার। কারণ হয় কি না, স্পাইনটা কার্ভ হয়ে যায় অনেকের, এটা খুব বাজে একটা জিনিস থাকে। হুম 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 ওকে। ভাইয়ের লাস্ট অনেকগুলো কোশ্চেন আসছে, তার মধ্যে লাস্ট একটা কোশ্চেন আমার মনে হয় নেওয়া উচিত, এটা করে শেষ করে দিই। আচ্ছা। আচ্ছা ভাই, এখানে কোশ্চেন আছে, যারা আগে কখনো ব্যায়াম করেনি তাদের শুরুতে ব্যায়াম করাটা একটু কষ্টকর, এক্ষেত্রে প্রতিদিন কতটুকু সময় এক্সারসাইজ করা উচিত এবং কি ধরনের এক্সারসাইজ করা উচিত? আচ্ছা ভাই, আমি যারা আগেই ফার্স্টেই কখনো ব্যায়াম করেনি তাদের জন্য ফার্স্টের ব্যাপারটা হচ্ছে, তুমি ফার্স্টে যদি ওয়েট ট্রেনিং এ যাও, এটা খুবই হার্মফুল হবে আর খুব বেয়ারেবল, নন বেয়ারেবল হবে, আনবেয়ারেবল, তুমি বেয়ারই করতে পারবে না মাসেল পেইনটা। তো তোমার ফার্স্টে যাওয়া উচিত ভাইয়া কিছু ফ্রি হ্যান্ডে, খুব লো ওয়েটে কিছু ফ্রি হ্যান্ড থাকে, এগুলো করে কি তোমার বডির ক্ষেত্রে মাসেলের যে জয়েন্ট গুলো আছে সেগুলো অনেকদিন এক্সারসাইজ না করার ফলে, দেখো তুমি একটা মেশিন যদি অনেকদিন না চালাও ধুলা জমে যায় না, তো এটাকে একটু ডাইনামিক পজিশনে আনা লাগে। এই জন্য তুমি যদি একটু ফ্রি হ্যান্ড কিছু জিনিস করো এক্সারসাইজ গুলো, আমি ফ্রি হ্যান্ডের ডিউরেশন বলি মিনিমাম 2 উইকস, 2 সপ্তাহ তোমাকে ফ্রি হ্যান্ড করাই লাগবে। এরপর তুমি আস্তে 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 ওয়েট ট্রেনিং এ যাও। ফ্রি হ্যান্ড মানে তুমি দৌড়াচ্ছ, স্কিপিং করতেছো, ছোট হালকা ডাম্বেল নিয়ে সাইড রাইজ, ফ্রন্ট রাইজ, স্কোয়াড দিচ্ছ, চেস্ট প্রেস দিচ্ছ, মানে খুব লো, মানে যতটা ফ্রি হ্যান্ডে পাওয়া যায় মিনিমাম 2 উইকস। এরপরে তুমি আস্তে 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 ওয়েট ট্রেনিং এর দিকে যাও। নাহলে কি মাসেল পেইন, বডি পেইনটা এত বেশি হয়, পরে আর কন্ট্রোলই করতে পারো না, মানে এটা আর যেতে ইচ্ছাই হয় না। তো আমার কাছে মনে হয় কিছু না করার থেকে তুমি জিনিসটা কন্টিনিউস করো। আর আমার কাছে একটা জিনিস মনে হয় যে মানে টাইমের যে প্রোপাগেশনটা জিমের ক্ষেত্রে, 45 মিনিটস টু অ্যান আওয়ার, 1 ঘন্টা, 45 মিনিট থেকে 1 ঘন্টা, এটা হচ্ছে একদম আইডিয়াল একটা টাইম। এই টাইমটা তুমি দিতে পারো। আর আরেকটা ব্যাপার কি ভাই, রেগুলারিটির ব্যাপার। অনেক সময় হয় কি আমার 45 মিনিট হচ্ছে না, আমি কি তাহলে টাইমে, আমার আর টাইম নেই, 45 মিনিট করতে পারবো না। আমার কাছে মনে হয় তুমি যদি 5 মিনিটও করতে পারো, 10 মিনিটও করতে পারো, যাও। কারণ হয় কি, তুমি যখন রেগুলারিটিটা লস করে ফেলবা না, ধরো একদিন যাচ্ছ না, পরের দিনও যাবা না, পরের দিনও না, এরকম দেখবা চোখে পলকে 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় তুমি যদি 5 মিনিটও করতে পারো, একটা অভ্যাসকে বাঁচায় রাখো, একটা হ্যাবিটকে বাঁচায় রাখাটা খুব ইম্পর্টেন্ট, একটা বড় চ্যালেঞ্জ থাকে। তো এটা করতে পারো, হ্যাবিটকে বাঁচায় রাখো। দ্যাটস ইট। ওকে ভাই, এখন আমার মনে হয় শেষ করে দেওয়া উচিত। শেষ করার আগে ভাই একটা কিছু কথা বলতে চাই আমি। জি। ভাই আপনারা হয়তো জানেন না, বাট আমার এই লাইফটা অ্যাকচুয়ালি আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট একটা লাইফ। এটা রিজন হচ্ছে যে আমার লাইফের মোড় যখন ঘোরা শুরু করে, তার মধ্যে কিছু মানুষ আসছে, তার মধ্যে আপনারা দুইজন হচ্ছে মানে অন্যতম, আপনি আর প্রবাদ। আপনাদের দুইজনের কারণে আমার লাইফের অনেক চেঞ্জ আসছে। আর মানে আমি হচ্ছে ঢাকায় আসার আগে, আমি 14 সালে ঢাকায় আসি, 15 সালে আপনার সাথে আমার দেখা হয়।
তো ঢাকায় আসার পরে ভাই হচ্ছে আমি মোটিভেশন জিনিসটাই শিখছি আপনার কাছ থেকে। মানে আচ্ছা ওই কিভাবে মোটিভেটেড থাকতে হয় বা ফিজিক্সের প্রতি যে ভালোবাসাটা, এই জিনিসটা ভাই আপনার কাছ থেকে আমার আসছে ফার্স্ট। আমি থ্যাংক ফিজিক্স ইউ ভেরি অনেক মাচ। ভয় পাইতাম, আচ্ছা আচ্ছা মানে ফিজিক্স দেখতে পারতাম না আমি, সত্যি কথা বলতে 9-10-এ, যদিও আমার আচ্ছা 9-10-এ গোল্ডেন ছিল, বাট আমার ইন্টারে ওঠার পরে ফিজিক্সের প্রতি যে মানে ভালোবাসাটা, ইভেন এখন পর্যন্ত আমি টিউশনি করাই কিন্তু ফিজিক্সের ভাই, মাই শুধুমাত্র প্লেজার। ফিজিক্স করাই আর সাথে কেমিস্ট্রি করাই। আর আপনি কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রি পড়াইতেন আমাদের, আমিও কিন্তু জাস্ট ফিজিক্স আর কেমিস্ট্রিটাই পড়াই, কারণ আমার ওই দুইটা কনসেপ্ট আপনার কাছ থেকে যেভাবে মানে আমি পেয়েছি ওইটা অন্য কোথাও কখনো পাইনি, এটা থ্যাংক সত্য ইউ ভেরি কথা। মাচ। তো আচ্ছা এর জন্য ভাই আমার এই লাইফটা অনেক স্পেশাল ছিল আজকে। তো জি সোহেল জি ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। জি আমরা আসলে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানতে পারছি আপনার কাছ থেকে আজকে। আচ্ছা আচ্ছা প্রবাল, তাহলে আচ্ছা, আমরা মনে হয় শেষ করছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আর তোমার কথা শুনে আমি সত্যি খুব ইমোশনাল, খুব টাচি হয়ে গেছি আর কি। তো আমার মাঝে মাঝে বলে যে এত স্টুডেন্ট পড়ায় সার্থকতা কি, আমার অ্যাকচুয়ালি সার্থকতা তোমরা, যে অনেক দিন পর অনেক দেখা হয়, এই যে গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা, মানে এটা আসলে ভাইয়া মানে মানে কিছু জিনিস আছে না টাকার ঊর্ধ্বে থাকে, ভ্যালুয়েশন করা যায় না, সামথিং জি লাইক দ্যাট। ভাই, আসলে বি এক্স্যাক্টলি অনার, এক্স্যাক্টলি। আমি আসলে খুবই 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 আমি কি বলবো, আমি স্পিচলেস, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ প্রবল বলো। আর ভাই আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যখন আপনার বাসায় পড়তে যাইতাম, আন্টি হচ্ছে মাংসের কিমা বানায় আমাদের একদিন খাওয়াইছিল, আমার ওই টেস্টটা এখনো মনে আছে। হ্যাঁ, এটা এখনো মনে আছে। আসো তো, আমি তো আমি তো এখনো আমরা গল্প যখন করছি। আছি, আসো, সমস্যা নেই, এনি টাইম দাওয়াত থাকবে ইনশাল্লাহ। জি ভাই শিওর। জি ভাই, অবশ্যই যাব। আচ্ছা, তাহলে আমরা শেষ করি। ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আর অডিয়েন্স, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। যদিও অনেক কোশ্চেন ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে সবার কোশ্চেন অ্যান্সার দেওয়া সম্ভব হয়নি। দুঃখিত সেটার জন্য। আর এই কোয়ারেন্টাইনে সবাই ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, সেলফ ডেভেলপমেন্ট করবেন, যোগা করবেন, এবং অবশ্যই আমাদের সেকেন্ড এপিসোড দেখার জন্য আমাদের পেজে চোখ রাখবেন। ভাই, ধন্যবাদ। হ্যাঁ আমরা তাহলে সবাইকে শেষ ধন্যবাদ, করি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে, ওকে, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম ভাই। হ্যাঁ আল্লাহ হাফেজ।